Welcome to financial reporting class. We are covering ratio analysis from consolidation, right? And as far as I can remember, আমাদের একটা homework ছিল and I didn't get that homework. কেউই দেন নাই। Is it like কালকে বন্ধ ছিল এই জন্য? যে homework তো স্যাটারডেতে সাবমিট করার কথা, so এটা নেক্সট স্যাটারডেতে করবো। এটা একটু আমাকে পিডিএফ করে দিতে হবে, হ্যাঁ? হ্যাঁ, সো আমি দেখেন আমি লাস্ট ক্লাসও বলেছিলাম যে আজকে আসলে রেশিওটা আমরা ওইভাবে আর গো থ্রু করবো না, জাস্ট আপনাদের প্রবলেম যদি থাকে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। সেই জায়গাটাতে আমরা একটু আসলে ব্যাক এন্ডে পড়ে গেলাম জাস্ট বিকজ অফ আমি এখনো পর্যন্ত আপনার রাইটিংটা পাচ্ছি না। সো আই ডোন্ট নো আপনি আসলে কতটুকু লিখতে পারবেন, এটা আপনি অ্যাডাপ্ট করতে পারছেন। সো দ্যাটস ওয়াই আমি স্টিল আরো দুটা কোয়েশ্চেন, রিসেন্ট ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন আমি পিক করে রাখছি আপনাদের জন্য, যেটা আমি প্ল্যান করেছিলাম আপনাদেরকে দিয়ে করাবো আজকে, মানে আপনাদেরকে আমি দিয়ে দিব। সো ইউ উইল গিভ মি দ্য হোমওয়ার্ক অ্যান্ড ইফ ইউ সি, আপনি কোয়েশ্চেনটা দেখলে বুঝতে পারবেন নাথিং ডিফারেন্ট। আমরা লাস্ট যে দুইটা কোয়েশ্চেন করেছি গ্রুপ থেকে, কনসলিডেশন রেশিও থেকে, দুইটা কোয়েশ্চেনই কোনো না কোনো জায়গায় আপনি সিমিলারিটি খুঁজে পাবেন। এন্ড দ্যাট সেইজ আমাদের রেশিওর যেই মেইন পার্টটা সেটা কভার হয়ে গেছে অলরেডি। মানে মেইন পার্ট বলতে আমরা যে প্যাটার্নের কোশ্চেন পেতে পারি, দ্যাট প্যাটার্ন আমরা এর মধ্যেই পাবো, হয়তো বা কিছুটা প্লাস মাইনাস হবে, এদিক সেদিক হবে, বাট স্ট্রাকচার 80% 90% অলমোস্ট সিমিলারই থাকে। আপনি যদি ফার্স্ট ইয়ার কোশ্চেন গুলো এটা অ্যানালাইসিস করেন, দেখবেন আজকের যে দুইটা কোশ্চেন, একটা কোশ্চেন হচ্ছে আমার ডিসেম্বর 2024, ঠিক আমরা যখন এক্সাম দিব তার এক বছর আগে, ইমিডিয়েট এক বছর আগে। আর আরেকটা হচ্ছে আমার ডিসেম্বর 2023, ঠিক তার এক বছর আগে। সো লাস্ট 2 ইয়ার্স এর আমরা কোয়েশ্চেন দুইটা চুজ করেছি, এন্ড ডিসেম্বরেরটা চুজ করেছি বিকজ অফ আমরা যেহেতু ডিসেম্বর এক্সামটা দিব। সো এই সময়ের প্যাটার্নটা আসলে কেমন থাকে এসএসসি এর, সেটা একটু দেখার জন্য। এন্ড এটার সাথে আমি আপনাদেরকে একটা এক্সামিনার্স রিপোর্ট পিডিএফটা দিয়েছি। ইফ ইউ ক্যান জাস্ট চেক দিস আউট, আপনার গ্রুপে গেলে দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে সাজেস্টেড অ্যান্সারটা। ওকে, সো আমি যদি এইটা, না সরি, নট দিস ওয়ান, এইটা এক্সামিনার্স রিপোর্ট, এটা হচ্ছে আমার ডিসেম্বরের এক্সামিনার্স রিপোর্ট। জাস্ট এমনি আপনারা জাস্ট ফর আউট অফ কিউরিওসিটি আপনারা একটু ওপেন করে দেখবেন যে এক্সামিনার্স রিপোর্টটা আসলে কেমন হয় এবং এক্সামিনার্স আসলে কি কি জিনিস আপনাদের থেকে এক্সপেক্ট করে। জাস্ট অ্যালাউ মি টু অ্যাডমিট দেম। ওকে, সো আমি যদি এক্সামিনার্স রিপোর্টটা, রুমি আপনারা কি জয়েন করতে পারছেন? I tried to include you in. জি Yeah. So করেছি। এখানে আপনি সেকশন সি এর কোশ্চেনটা দেখবেন, এই কোশ্চেনটা দেখবেন। জাস্ট আপনারা যখন বাসায় জাস্ট গো থ্রু করবেন, দেখবেন এই জায়গাটাতে আপনারা যে আইডিয়াটা পাবেন যে এক্সামিনার আপনাদের থেকে কি এক্সপেক্ট করে এবং ক্যান্ডিডেট কি কি জায়গায় আসলে প্রবলেমটা ফেস করে ডিউরিং আনসারিং দ্য কোয়েশ্চেন্স। And this is real time একটা কোয়েশ্চেনের pattern, and I am planning to answer the question or practice the question in practice platform. Let's see, এটা একটু লোডিং দেখাচ্ছে, যদি লোডিংটা ঠিক হয়ে যায় ইন দ্য মিন টাইম আমি এখানে আপনাদের অ্যান্সারটা দেখাবো। জাস্ট এখান থেকে আমি একটু কোয়েশ্চেন নাম্বার 3, এটার একটু জাস্ট আপনাদের এক্সামিনার কি জিনিস আপনাদের কাছ থেকে প্রবলেম ফেস করে সেটা একটু আমি দেখানোর জন্য এখানে আসলাম। সেকশন সি, এখানে দুইটা কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে ক্লকিং কোম্পানি আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে স্টেটমেন্ট প্রিপারেশন। দেখেন এখানে আলটিমেটলি ও কি কি চাইছে, ওইখানে গুডউইল ক্যালকুলেট করার কথা বলছে, কিছু রেশিও ক্যালকুলেট কথা বলছে। এখন ও কি বলতেছে দেখেন, দ্য রিজন ফর দ্য সেম টু বি পুর এক্সাম টেকনিক, মানে কারা ঠিক মতো আনসারটা ঠিক মতো করে নাই, তাদের প্রবলেমটা কি দেখেন। প্রবলেম নাম্বার 1, নট অ্যাড্রেসিং দ্য রিকোয়ারমেন্টস। তার মানে রিকোয়ারমেন্ট সে ঠিক মতো পড়ে নাই, রিকোয়ারমেন্ট না করে আনসারটা করছে, অথবা রিকোয়ারমেন্টটা ঠিক মতো সে আনসার করে নাই, অ্যাড্রেস করে নাই, যেটা আমরা সব সময় ফোকাস রাখি রিকোয়ারমেন্টটা ভালো করে বুঝার। নাম্বার 2, নট অ্যাডিকুয়েটলি ইউজিং দ্য ইনফরমেশন ইন দ্য সিনারিও, মানে হচ্ছে সিনারিওর সাথে কমেন্টারিটাকে কানেক্ট করা, যেটা যদি আপনি না করেন তাহলে এক্সামিনার আপনাকে অলওয়েজ একটা পুর মার্ক দিবে। পুর মার্ক বলতে ধরেন 5-এর মধ্যে সে হয়তো 2 দিল, বাট আপনি 5-এ 5ই পেতে পারতেন যদি আপনি এই দুইটা জিনিস আনসার করতেন অথবা প্রপারলি অ্যাড্রেস করতেন। এই যে দেখেন এখানে আলটিমেটলি গুডউইলে কি কি কমপ্লিটলি ভুল করছে, এটা ক্যালকুলেশনের বাট এই জিনিসগুলো একটু দেখবেন। আমি আর খুব ডিটেলসে যাচ্ছি না, এন্ড কনসিডারেশনের মধ্যে কি কি ব্রেকডাউন ছিল সেটা আমরা করলেই বুঝতে পারবো। এখানে এই ব্রেকডাউন গুলো দেওয়া আছে এবং এক্সামিনার এটাও আপনাকে বলে দিবে
যে কোন জায়গায় ক্যান্ডিডেট গুলা ভুল করছে, মানে ভুল করে ইউজুয়ালি, ধরো ভুল করছে এই পার্টিকুলার কোয়েশ্চেনে, তাহলে যেটা হবে আপনি একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং পাবেন যে এই জায়গাগুলোতে এক্সামিনার ফোকাস দেয়, যে ভুলটা স্টুডেন্টরা করে সে জায়গাটাতে স্টুডেন্টরা খুব মানে আলটিমেটলি প্রবলেম ক্রিয়েট করে, এই জন্য পুরো মার্ক পায়। 5টা রেশিওর কথা বলছে, 5টা না 6টা রেশিওর কথা বলছে। এখানে এক্সামিনারের কিছু কমেন্টস আপনারা দেখবেন, জাস্ট এক্সামিনার্স রিপোর্ট গুলা মুখস্থ করার জিনিস না, জাস্ট আপনি এক্সামিনার্স এর মাইন্ডসেটটা বুঝা, এটাও কিন্তু একটা এক্সাম টেকনিক, যে টু আন্ডারস্ট্যান্ড এক্সামিনার্স লাইক ভাইব, এক্সামিনার্স মাইন্ডসেট, যে এক্সামিনার্স কি চায় ক্যান্ডিডেট কি আনসার করে, so that you can actually come up with your solution. Okay, so আমরা ডিরেক্টলি কোশ্চেনে চলে যাব, বিকজ এটা আপনাদের পার্ট, আপনারা একটু কাইন্ডলি বাসায় এই রিসোর্স গুলা ট্রাই করবেন হচ্ছে গো থ্রু করতে, টু এনশিওর ইউর কম্পিটেন্ট এক্সাম টেকনিক। ওকে, এখন আমরা আমাদের আজকের কোশ্চেনটাতে একটু যাই। আজকের কোশ্চেনের রিকোয়ারমেন্টটা আমরা একটু যাব, বাট সিনারিওটা আমরা একটু পরে দেখবো। সো রিকোয়ারমেন্টটা কি বলছে দেখেন, ফার্স্ট রিকোয়ারমেন্টটা দেখেন, রিকোয়ারমেন্ট এ, ক্যালকুলেট দ্য গুডউইল অন অ্যাকুইজিশন অফ স্টপিং কোম্পানি। এই সেম রিকোয়ারমেন্ট গত ক্লাসে আমরা যে দুইটা কোয়েশ্চেন মানে করেছি ওইখানে একটা ছিল না, যে গুডউইল ক্যালকুলেট করতে হবে আমাকে। ওকে, এন্ড ইউ সি, আপনি এই কোয়েশ্চেনটা যখন পড়বেন দেখবেন একদম এক্স্যাক্টলি সেম সিনারিও, ওইখানে কনসিডারেশনটা আপনাকে ক্যালকুলেট করতে হবে, নেট অ্যাসেটটা আপনাকে ক্যালকুলেট করতে হবে, দেন ইউ উইল ক্যালকুলেট গুডউইল। এটার জন্য কত মার্ক অ্যাভেলেবেল? 5 মার্কস। নাও requirement B, using the clocking company's group consolidated financial statements and the pre-populated or pre-formatted table provided, তার মানে আপনাকে একটা টেবিল ওরা দিয়ে দিবে, এই এটাকে বলছে ওরা pre-formatted table provided, তার মানে এই টেবিলের মধ্যে আপনি ক্যালকুলেশন গুলো করবেন, ওয়ার্কিং করবেন, 20x8 এরটা করবেন, 20x7 এরটা করবেন, এবং 2 বছরের ওয়ার্কিংটি আপনি 20x8 এর ওয়ার্কিংটা এখানে দেখাবেন, 20x7 এর ওয়ার্কিংটা আপনি এখানে দেখাবেন। এবং কি কি রেশিও আপনাকে ক্যালকুলেট করতে হবে দেখেন, গ্রস প্রফিট মার্জিন, ডু ইউ নো দ্য ফর্মুলা অফ গ্রস প্রফিট মার্জিন? অপারেটিং প্রফিট মার্জিন আমরা করেছি লাস্ট ক্লাসে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, আমরা জানি হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। নেট অ্যাসেট টার্নওভার, মনে আছে নেট অ্যাসেট টার্নওভার ফর্মুলা কি ছিল? রেভিনিউ আর টার্নওভার ডিভাইডেড বাই নেট অ্যাসেট, যেটাকে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড হিসেবে ট্রিট করতাম। তার মানে খেয়াল করে দেখবেন, এই যে অপারেটিং প্রফিট মার্জিন আর নেট অ্যাসেট টার্নওভার, এই দুইটার কম্বিনেশনটাই কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ঠিক না? তো আপনি যখন কমেন্টটা করবেন, কমেন্ট করার সময় অবশ্যই আপনার নেট অ্যাসেট টার্নওভার অপারেটিং প্রফিট মার্জিনের সাথে যে আরওসি এর একটা কানেকশন আছে সেটা আপনি অবশ্যই বলবেন। যেমন আমি যদি বলি যে অপারেটিং প্রফিট মার্জিন এবং নেট অ্যাসেট টার্নওভার যদি কমে, আরওসি কমবে, সো দ্যাটস দ্য অবভিয়াস থিং, রাইট? সো এই জায়গাটাতে আপনাকে কানেক্ট করতে হবে যে অপারেটিং প্রফিট মার্জিন এবং নেট অ্যাসেট টার্নওভার যদি কমে যায়, অ্যাপারেন্টলি আরওসি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডটাও কমে যেতে পারে। নাম্বার 5, গিয়ারিং রেশিও, বাট গিয়ারিং এর ফর্মুলাটা কি বলে দিচ্ছে দেখেন তো। সো ইউ নো টু টাইপ ফর্মুলা ইউ ক্যান ইউজ, বাট এখানে আপনাকে এক্সামিনার অলরেডি বলে দিয়েছে যে আপনি কি ফর্মুলা ইউজ করবেন, ডেপ ডিভাইডেড বাই ইকুইটি। সো হিয়ার ইউ আর নট গোনা অ্যাড ডেপ বাই ডেপ প্লাস ইকুইটি। যদি ডেপ বাই ডেপ প্লাস ইকুইটি করেন তাহলে ইউ আর গন, মানে আপনি এই মার্কটা পাবেন না। লাস্ট, ইন্টারেস্ট কভার রেশিও, আমরা গত ক্লাসে এই ফর্মুলাটা নিয়েও আমরা একটা ম্যাথ করেছিলাম। ইন্টারেস্ট কভার রেশিও ফর্মুলাটা কি ছিল, ইফ আই ক্যান রিমেম্বার? নো, পিবিআইটি, উল্টা হয়ে গেল না, পিপিআইটি ডিভাইডেড বাই ফাইন্যান্স কস্ট অর ইন্টারেস্ট এক্সপেন্স, রাইট? এবং এটার রেজাল্ট আসবে টাইমসে, ঠিক না, যে কত টাইম ফাইন্যান্স কস্ট কভার করতে পারে। সো ইউ সি 5 মার্কস প্লাস 5 মার্কস, 10 মার্কস ফ্রম দ্য ক্যালকুলেশন, রাইট? তাহলে অবভিয়াসলি রিমেইনিং 10 মার্কস উইল বি কামিং ফ্রম ইউর কমেন্ট পার্ট অর ইন্টারপ্রিটেশন পার্ট। এবং ইন্টারপ্রিটেশনের এখানে আপনাকে অবশ্যই রিকোয়ারমেন্টটা এত সুন্দর করে ভালো করে বুঝতে হবে, সো দ্যাট আপনি মানে রিকোয়ারমেন্টটা বুঝে ওই অনুযায়ী অ্যান্সারটা করতে পারবেন। এবং একটা নোট দেওয়া আছে, সেই নোটটা আপনাকে পড়তে হবে। দেখেন কি বলছে, অ্যানালাইজ দ্য কম্পারেটিভ পারফরমেন্স এন্ড গিয়ারিং অফ ক্লকিং কোম্পানি। তার মানে আপনাকে প্রফিটেবিলিটি রেশিওটাও ইন্টারপ্রেট করতে হবে। প্রফিটেবিলিটি কয়টা? এই 4টা, রাইট? 1 2 3 4। আর গিয়ারিং কয়টা? এইটা আর এইটা। সো 4 ভার্সেস 2, আপনি পারফরমেন্স নিয়ে কথা বলবেন, গিয়ারিং রেশিও নিয়ে কথা বলবেন, কোন কোন ইয়ারের।
for both 30 June 20x8 and 20x7. Okay, and comment on the limitations of the ratios based on the consolidated financial statements. এই কথাটা যখন আপনাকে বলছে, এই লিমিটেশনসটাই যখন আপনাকে বলছে, নিচে আপনি একটু ভালো করে দেখবেন এই লিমিটেশনের জন্য 2 মার্কস আছে। পরের নোটটা পড়েন, a maximum of 2 marks may be awarded for comments on the limitation of the ratio analysis in part C. So আপনি যখন রেশিও অ্যানালাইসিস এর আনসারটা করবেন, here is a 2 default marks, এটা কোনো সিনারিও অথবা কোনো কিছু না দেখলেও হবে। একটা লিমিটেশন যদি আমি বলি, নাম্বার 1 লিমিটেশন, আপনি যখন কনসলিডেশন করেন, যদি এরকম হয় যে অ্যাকুইজিশনটা মিড ইয়ার অফ অ্যাকুইজিশন হয়, হয় না যে বছরের মাঝামাঝি সময় যদি অ্যাকুইজিশন হয়, তাহলে লাস্ট ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সব ইনফরমেশন তো 12 মান্থের থাকে, রাইট? বাট পোস্ট অ্যাকুইজিশন আমি কত মান্থ নেই, যতটুকু আমার অ্যাকুইজিশনের পরের যে মাসটা সেটা। তাহলে আমি যখন কম্পেয়ার করব, সে ফর এক্সাম্পল 20x7 এর প্যারেন্ট কোম্পানি আমি পুরো এক বছরের ইনফরমেশন নিচ্ছি, ওকে, বাট 20x8 এর যখন আমি করব, যদি এটা পোস্ট অ্যাকুইজিশনের পর 6 মান্থ হয়, তাহলে কত মান্থের ইনফরমেশন আছে এখানে? 6 মান্থের। তাহলে আপনি কি অ্যাপেল উইথ অ্যাপেল করলেন? সো আপনি লাস্ট ইয়ারের সাথে যদি এই ইয়ারের কম্পারিজনটা করেন, তাহলে লাইক অ্যালাইক কম্পারিজনটা হবে। দিস ইজ দ্য ডিফল্ট লিমিটেশন যখন আপনি কনসলিডেশনের ইন্টারপ্রিটেশন করবেন। সো এটা আপনি যদি সিনারিওতে একটু জাস্ট দেখেন যে অ্যাকুইজিশন ডেট কবে এবং রিপোর্টিং ডেট কবে, আমি রিপোর্টিং ডেট কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি কবে, 30th সেপ্টেম্বর। এখন আপনাকে দেখতে হবে যে ওর অ্যাকুইজিশন কি এই বছরই হয়েছে, মানে এক বছরের মধ্যে হয়েছে নাকি আরো আগে হয়েছে। বুঝতে পারছি কথাটা? ওকে, দিস ইজ ওয়ান লিমিটেশন। আরেকটা লিমিটেশন হতে পারে যে আপনি যখন ইন্টারপ্রিটেশন করবেন তখন আপনার ফুল সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকতে হবে। যদি শুধু স্টেটমেন্ট অফ প্রফিট অর লস আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের এক্সট্রাক্টেড পার্ট থাকে, যেমন ধরেন শুধু ইকুইটি পার্ট দিল, তাহলে কিন্তু আপনি প্রপার কম্পারিজনটা করতে পারবেন না। আমি কি বুঝতে পারছি? সো দোজ আর দ্য লিমিটেশন, যে লিমিটেশনটা আমরা আলটিমেটলি 2 মার্কস, এটা বোনাসের মতো আমি অটোমেটিক্যালি পেয়ে যাব, জাস্ট যদি এই দুইটা পয়েন্ট নিয়ে আমি কথা বলি। এটার সাথে আমার সিনারিওর ওইরকম কানেকশন না হলেও খুব একটা প্রবলেম নাই। এন্ড ইউ সি, আপনি প্রথম 5 মার্কসের যে ক্যালকুলেশনটা করবেন, এই 5 মার্কসেও কিন্তু আমাদের রেশিওর সাথে খুব কানেকশন নাই, ইট ইজ কমপ্লিটলি ফ্রম দ্য কনসলিডেশন পার্ট। এবং কনসলিডেশনের এখানে আপনি দেখবেন যে আমরা গুডউইল ক্যালকুলেশনটা ঠিক টিপিক্যালি যেভাবে করি, একই রকম ভাবে আমি এখানে গুডউইল ক্যালকুলেশনটা করব, নাথিং ডিফারেন্ট, আপনি একটু ডিফারেন্ট কিছু পাবেন না। আপনি জাস্ট এখন প্ল্যানিংটা করবেন যে গুডউইল ক্যালকুলেশনের জন্য আপনার কি কি ইনফরমেশন দরকার, একটু রিকল করেন তো, গুডউইল ক্যালকুলেশনের জন্য আপনার কি কি ইনফরমেশন দরকার হয় ওয়ার্কিং থ্রিতে? ফার্স্ট অফ অল আপনার দরকার ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন, ঠিক না? ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশনের মধ্যে কি কি থাকে? ফার্স্টে হচ্ছে ক্যাশ কনসিডারেশন, শেয়ার কনসিডারেশন, রাইট, আর ফিউচার অর ডেফার্ড কনসিডারেশন। এগুলাই তো সব থেকে কমন পেয়েছি আমরা কোয়েশ্চেন গুলোতে। লোন কনসিডারেশন থাকে বাট খুব কম কোয়েশ্চেনই পেয়েছি। এটার পরে আমরা কি অ্যাড করি এটার সাথে? এটার যদি এনসিআই থাকে, যদি লেস দেন 100% হয়, তাহলে আমরা এনসিআই এর পেয়ার ভ্যালুটা বের করি। তারপরে এখান থেকে আমরা কি বাদ দিই? নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি। কোন ডেটে? অ্যাকুইজিশন ডেটে। তাহলে আমি কি পাই? গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট। এবং আমাকে কি কোশ্চেনে চাইছে এখানে? সো এই যে রিকোয়ারমেন্টটা আমাকে ভালো করে অ্যাড্রেস করতে হবে। এমন হইতে পারে হয়তোবা কোনো ক্যান্ডিডেট ইম্পেয়ারমেন্ট লস বাদ দিয়ে দিচ্ছে, এই জন্য এক্সামিনার বলছে যে ক্যান্ডিডেট রিকোয়ারমেন্ট বুঝে নেই। বুঝতে পারতেছি কথাগুলা? আবার কোনো ক্যান্ডিডেট হয়তোবা লিমিটেশন লেখে নাই, ইট মিনস সে হয়তোবা লিমিটেশনের 2 মার্কস দিতে পারে না অ্যান্সার, এন্ড এক্সামিনার ওয়াজ পিসড অফ। ওকে, সো আমরা তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট আমরা গুডউইলটাকে নিজেরা একটু ক্যালকুলেট করে ফেলি কুইকলি। ওকে, তাহলে হোপফুলি আমাদের আসলে আর চ্যালেঞ্জটা থাকবে না। আই ডোন্ট, আপনারা কি প্র্যাকটিস প্ল্যাটফর্মে কেউ ট্রাই করেন বাসায়? ডিড ইউ গাইস ফেস এনি চ্যালেঞ্জ? আমি কি একটু আমার জাস্ট যারা অনলাইনে আছেন একটু আমাকে ওয়েট, মানে একটু একটু হোল্ড করেন, আমি একটু দেখি আমার মোবাইল ডেটা দিয়ে আসলে এটা হয় কিনা। আই ট্রাই টু।
এখন দেখি এখন হয় কিনা। আমি নতুন প্ল্যাটফর্মটাতে কেন ইজি অ্যাক্সেস পাচ্ছি না, একদিন পেয়েছিলাম। কই ভাইয়া, হলো না তো। তার মানে আপনারা ওইভাবে এখনো প্র্যাকটিস প্ল্যাটফর্মটা অ্যাক্সেস করা স্টার্ট করেন নাই। আচ্ছা, আমি দেখি তো আগেরটাতে। আই এক্সামিনার, আগে তো তাও অ্যাটলিস্ট ওইটা আসতো, এখন তো তাও আসতেছে না। না, আমারটা 4G দেখাচ্ছে। মেবি স্টেবল না। ইয়েস, ইউ আর রাইট। ইয়েস, গ্রামীণে নাই। না, 5G তো আমি এখনো পাইনি গ্রামীণে। যদি আমার ইয়েস, ইয়েস, নেটওয়ার্ক জ্যামার ইউজ করে। রাইট, ইউ আর রাইট। ওকে, আমরা তাহলে আমাদের ম্যানুয়াল ওয়েতেই করি, বাট আই উড রিকমেন্ড অর প্রেফার আপনারা একটু প্র্যাকটিস প্ল্যাটফর্মটা একটু দেখবেন। মানে প্র্যাকটিস করার আসলে হ্যাবিটটা এখানে করা উচিত আমাদের, এবং দ্যাট ইজ মানে রিকমেন্ডেড। আমি সবসময় এটা রিকমেন্ড করি। ইভেন হোয়াট আই স যে আপনি খাতা কলমে মানে হোমওয়ার্কটা করেছেন, আই উড রিকমেন্ড অ্যাটলিস্ট আপনি এক্সেল ওয়ার্ডে করেন। মানে প্র্যাকটিস প্ল্যাটফর্মে যদি আপনি হ্যাবিচুয়াল নাও হন, অ্যাটলিস্ট কম্পিউটারে বসে আপনি করার ট্রাই করেন। সো লেটস সি, আমরা আসলে আমাদের এক্সেলই করার ট্রাই করছি। তো যেহেতু আমাদের আসলে এখানে আই ক্যান নট অ্যাক্সেস, বাট ইট ইজ প্রিটি মাচ ডিসগাস্টিং। এটা কেন হবে না? ওকে, এটা হচ্ছে আমার ক্লকিংস কোম্পানি, রাইট? আমরা কোশ্চেনে একটু ব্যাক করি। গুডউইল ক্যালকুলেট করার জন্য আমার কি কি ইনফরমেশন দরকার, আমরা এখান থেকে স্টার্ট করছি। সো দিস ইজ ফ্রম সেপ্টেম্বর ডিসেম্বর 24। আপনারা কি দেখতে পাচ্ছেন ঠিক মতো, নাকি আরেকটু বড় করতে হবে? ঠিক আছে, রাইট? The directors of clocking company purchased 80% of 100 million ordinary shares, $1 in stopping company on 1st April 20x8. Only important information. First of all, clocking company is the parent entity, stopping company is the subsidiary entity, right? Second one is ও কত পার্সেন্ট শেয়ার অ্যাকোয়ার করেছে? 80%। তাহলে 100 মিলিয়নের 80% কত মিলিয়ন? 80 মিলিয়ন। বিকজ আমার প্রত্যেকটা শেয়ারের ভ্যালু কত করে? $1 করে। So আমরা নাম্বার অফ শেয়ার কে $1 দিয়েও যদি মাল্টিপ্লাই করি, we will get 100 million equity value. Now another important information is acquisition date টা কবে? And you see the comparison from the date of reporting, কত মান্থ আগে? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জাস্ট 6 মান্থ অ্যাগো। আমরা যে লিমিটেশনটা নিয়ে কথা বলছিলাম, তাহলে কি এটা মেক সেন্স করে? ও কবে অ্যাকোয়ার করেছে? 1st April 20x8। তাহলে এই বছরে ওর যেই সাবসিডিয়ারি কোম্পানির ইনফরমেশন, এখানে কি পুরো এক বছরেরটা নিতে পারছে? ও কতটুকু ইনফরমেশন এখানে ইনক্লুড করবে? অনলি পোস্ট অ্যাকুইজিশন। বাট 20x7 এর যে ইনফরমেশনটুকু আছে, এই 20x7 এ কি প্যারেন্টের পুরো 100%, মানে 12 মান্থের ইনফরমেশন আছে না? তো আপনি যদি এই যে রেভিনিউর সাথে এই রেভিনিউ কম্পেয়ার করেন, তাহলে কি আসলে এটা অ্যাপেল উইথ অ্যাপেল হচ্ছে? যেমন আপনি খেয়াল করে দেখেন, আপনার আগের বছরের রেভিনিউ ছিল 340,000, এই বছরের রেভিনিউ হয়েছে 418,000। অফকোর্স এটা আপনার কম্পারিজনটা পারফেক্ট হবে না, বিকজ এই বছরে আপনার রেভিনিউর সাথে 6 মান্থের আরো সাবসিডিয়ারি রেভিনিউ ইনক্লুড করা আছে। ইউ গট দ্য পয়েন্ট, যে এটা হচ্ছে আমার জন্য একটা বড় লিমিটেশন, যেটা আমি আমার আনসারে অবশ্যই ইনক্লুড করব
মার্কস এর জন্য। সেকেন্ড, দ্য কনসিডারেশন কম্প্রাইজড অফ, তাহলে কনসিডারেশন কি কি বলছে দেখেন, 1 for 4 শেয়ার এক্সচেঞ্জ, তাহলে শেয়ার কনসিডারেশন কত, প্রতি চারটার জন্য আপনি কয়টা শেয়ার দিবেন, একটা শেয়ার দিবেন, তাহলে কতগুলো শেয়ার আপনি অ্যাকোয়ার করছেন, 80 মিলিয়ন। আপনি 1000 কমন নিয়েও যদি করেন তাহলে 80,000, তাহলে 80,000 এর এগেনস্টে আপনি কয়টা শেয়ার ইস্যু করবেন প্যারেন্ট কোম্পানির জন্য, divided by 4 into 1, 20,000, but 20,000 the number of shares, right? But what you need the fair value of share consideration, ঠিক না? তাহলে এখন আপনার কি দরকার, আপনার প্যারেন্ট কোম্পানির শেয়ার প্রাইস কত, ফেয়ার ভ্যালু সেটা দরকার। সো ইউ উইল সি এখানে দেওয়া আছে কিনা, দেখেন আপনি পরের লাইনটা যদি দেখেন, there was also an immediate cash payment of $2.8 per share, তার মানে আপনি শেয়ার কনসিডারেশনও দিচ্ছেন আবার ক্যাশ কনসিডারেশনও দিচ্ছেন, রাইট? And a further $2.7 share is payable on 1st April 2009, তাহলে এটা কি কনসিডারেশন, ডেফার্ড কনসিডারেশন। তাহলে টোটাল তিনটা কনসিডারেশন, শেয়ার কনসিডারেশন যেটা আপনারা এখন করে ফেলবেন কুইকলি, আমি দেখবো আপনাদের চেক করে আনসারটা। সেকেন্ড হচ্ছে আমার ক্যাশ কনসিডারেশন, সেটা আপনারা করতে পারবেন। এন্ড থার্ড ওয়ান ইজ ডেফার্ড কনসিডারেশন, সেটা আপনাদের পক্ষে করা পসিবল। এবং আমি ডেফার্ড কনসিডারেশনটা দিব কতদিন পর, এক্স্যাক্টলি 1 ইয়ার পর। তাহলে এটা আমাকে এখন কি করতে হবে, প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে, এবং প্রেজেন্ট ভ্যালুতে আনার পর এটা আমাকে আবার আনউইন্ডিং করতে হবে, ঠিক না? ওকে। On 1st April 2008, the market value of each equity share in clocking company and stopping company $12.5 and $8 respectively. তাহলে parent company share price কত, 12.5, but why did they give the information of subsidiary company share price, কেন দিল বলেন তো, to calculate non controlling interest NCI। you are genius, আপনারা এটা অলরেডি জানেন যে আমরা যদি এনসিআই ভ্যালু দেওয়া না থাকে তাহলে সাবসিডিয়ারি কোম্পানি শেয়ার প্রাইস দিয়ে আমি এনসিআই টা ক্যালকুলেট করে নিব, ঠিক না? তাহলে এই লাইন, এই প্যারাগ্রাফ পর্যন্ত আপনার যতটুকু ইনফরমেশন দরকার, শুধু এখন কস্ট অফ ক্যাপিটালটা দরকার টু ক্যালকুলেট ডেফার্ড কনসিডারেশন, বাট সবগুলো ইনফরমেশন আপনি বের করতে পারবেন না এখন। ওকে, আমরা পরের লাইনটা একটু পড়ে ফেলি, দেখি কি বলছে। The retained earnings of stopping company on 1st October 2007 were 610 million, but এই 610 মিলিয়ন কবেকার রিটেন আর্নিংস দেখেন তো, তাহলে এটা ঠিক বছরের শুরুতে, রাইট? বাট আপনার কোন ডেটে রিটেন আর্নিংস দরকার, 1st April 2008 এ। তাহলে এখান থেকে আপনাকে কত মাসের প্রফিট অ্যাড করতে হবে, 6 মান্থের প্রফিট, বুঝতে পারতেছি কথাটা? সো 6 মান্থের প্রফিট যে অ্যাড করবেন, আপনাকে তো জানতে হবে যে এই বছরে স্টপিং কোম্পানি কত টাকা প্রফিট করেছে। সো দেখেন পরে ইনফরমেশনটাই বলেছে যে কোম্পানি রিপোর্টেড আ প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড 30 সেপ্টেম্বর 2008 ইজ 88 মিলিয়ন। তাহলে 88 মিলিয়ন তো এক বছরের প্রফিট, তাহলে 44 মিলিয়ন হচ্ছে আমার 6 মান্থের প্রফিট। দেন হোয়াট ইউ জাস্ট নিড টু ডু, 610 মিলিয়নের সাথে 44 মিলিয়ন অ্যাড করলেই আপনি পেয়ে যাচ্ছেন রিটেন আর্নিংস অ্যাট অ্যাকুইজিশন ডেট। ইউ ক্যান কানেক্ট দ্য স্টোরি, যে আমরা কি স্টোরিটা আসলে বিল্ড করার ট্রাই করছি। দ্য গ্রুপ হ্যাজ এ পলিসি অফ ভ্যালুইং নন কন্ট্রোলিং ইন্টারেস্ট অ্যাট অ্যাকুইজিশন অ্যাট ফেয়ার ভ্যালু অ্যান্ড হ্যাজ এ কস্ট অফ ক্যাপিটাল অফ 8%। তাহলে আমার গুডউইল ক্যালকুলেট করার যা ইনফরমেশন দরকার, অলমোস্ট সব ইনফরমেশনকে আমি এই দুইটা প্যারাগ্রাফ থেকে বের করতে পারি না? প্লিজ একটু তাড়াতাড়ি করে ফেলি আমাদের ক্যালকুলেশনটা। কি কি আমাকে ফার্স্টে বের করতে হবে, ফার্স্টে আমাকে শেয়ার কনসিডারেশনটা বের করতে হবে, ঠিক না? একটু একটু কুইকলি করার ট্রাই করব। একটা সেকেন্ড। তো আমার রিকোয়ারমেন্ট এ হচ্ছে
গুডউইল what happened with my ওকে আমরা একটু ব্যাক করি সো আমরা একটু জাস্ট ট্রাই করি আমাদের আসলে অ্যাকুইজিশন নাম্বার অফ শেয়ার কত ছিল অ্যাকোয়ার্ড নাম্বার অফ শেয়ার ছিল হচ্ছে 80 মিলিয়ন আমি ইস্যু করব কত 20 মিলিয়ন তাহলে 20 মিলিয়ন ইনটু 2.8 ও সরি 12.50 তিনটেই এত তাড়াতাড়ি কেমনে হলো দেখি তো আসলে সত্য 250 224 206 তাহলে গুডউইলটার ফর্মুলাটা এখানে করে ফেলে গুড দেখি মোহন ভাই 8% এর অ্যানুইটি আমার এক্সেলটা কাজ করছে না আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন উইথ মাই এক্সেল আই নো যে এটা আমার অ্যাক্টিভেশন ইস্যু আছে আমি অ্যাক্টিভেট করিনি ওটা আমাকে তো কাজ করতে দিবে এত খারাপ হয়ে গেছে এক্সেল এখন খুবই বাজে অবস্থা আমি এই কোয়েশ্চেনটাও আনসার করতে পারছি না কি লাগবে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1.08 টু দি পাওয়ার -1 এটা করলে যেটা হবে এটা দিয়ে আপনার ওই ফিউচার কত টাকা দিবেন ওইটা আগে বের করতে হবে সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে ক্যালকুলেটর আনতে বলি এই জন্যই আমি হ্যাঁ এটা হচ্ছে ফিউচার ভ্যালু ঠিক আছে এটা আগে মাল্টিপ্লাই করে ফেলেন হ্যাঁ 216,000 না 216 দিয়ে করেন আচ্ছা 1000 কমন নিয়ে করছেন ইন্টু 1.08 টু দি পাওয়ার হবে -1 এটি হবে 2 মিলিয়ন হচ্ছে আপনার হ্যাঁ ঠিক আছে 200 দেখি এটা আচ্ছা গুডউইল কত আসছে আপনার বাট আমার ইকুইটি ইকুইটি কত ছিল আপনি তো নেট অ্যাসেট সাবসিডিয়ারি যে দিছেন এখানে তো আপনি শুধু রিটার্ন আর্নিংসটা আনছেন রাইট শেয়ার ক্যাপিটালও তো থাকবে শেয়ার ক্যাপিটাল ছিল না 100 মিলিয়ন
100 মিলিয়ন প্লাস আপনি প্রফিট অ্যাড করেছেন, ঠিক আছে। ঠিক আছে, এবার 200 মিলিয়নই হবে, ঠিক আছে। টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে 20 মিলিয়ন, 20 মিলিয়ন ইন্টু ফেয়ার ভ্যালু অফ সাবসিডিয়ারি কোম্পানির কত ছিল? 8, রাইট? আমি আমার প্র্যাকটিস প্ল্যাটফর্মটাতে চাচ্ছিলাম আপনাদেরকে দেখাইতে, আই এম সো সরি, কেন এরকম হচ্ছে। স্লো আছে তাই না? এই জন্যই। এটাতেই তো আসে। গুডউইল হয়েছে? গুডউইল কত আসছে? রিটার্ন আর্নিংস 88 মিলিয়ন। আর অক্টোবরে না, মানে অক্টোবরে রিটার্নিং ছিল 610, 610 মিলিয়ন। আমরা এখন দেখতেছিলাম হচ্ছে সেপ্টেম্বর ডিসেম্বর 2024। ওকে, আমরা চলে আসছি, পেয়েছি ফাইনালি। তাহলে গুডউইল যদি শেষ হয়, আমরা রেশিওটা থেকে শুরু করি এখানে, রাইট? গুডউইল কার্ড দেখানোর দরকার আছে। আই থিংক আমরা এটা আনসার করতে পারবো এক্সামে যদি চলে আসে। ওকে, কোনটা ভাই? কোনটা ফেয়ার ভ্যালু কার্ড? এনসিআই বলেন। প্যারেন্টের হচ্ছে শেয়ার প্রাইসের যে ফেয়ার ভ্যালুটা 12.5 বলাই আছে। হ্যাঁ, আমার তো দরকার হচ্ছে শেয়ার কনসিডারেশনের জন্য এই 12.5টা, ঠিক না? তাহলে আমি কতগুলো শেয়ার ইস্যু করব সেটা আমাকে আগে দেখতে হবে। 20 মিলিয়ন, তাহলে 20,000 ইন্টু 12.5, যেটা আসবে সেটা হচ্ছে আমার প্যারেন্ট কোম্পানির শেয়ার কনসিডারেশনের ভ্যালু। ওকে, এরপর ক্যাশ কনসিডারেশন তো স্ট্রেট ফরওয়ার্ড, 80 মিলিয়ন ইন্টু আমার যতটুকু ক্যাশ আমি দিব 2.8, আর ডেফার্ড হচ্ছে 80 ইন্টু 2.7, বাট সেটা আসবে 1 বছর পরের ভ্যালু। সেটাকে আমাকে এখন 1 বছর আগে নিয়ে আসতে হবে, মানে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে, সো দ্যাট ইজ 210।
এন্ড 20 মিলিয়নকে যদি আমি 80 দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো এনসিআই এর ভ্যালু। সব যদি আমি পেয়ে যাই, এখন আমার কি দরকার? নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি এট অ্যাকুইজিশন ডেট। তাহলে নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি কিভাবে আসে? শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম তো নাই, তাহলে শেয়ার ক্যাপিটাল কত ছিল সাবসিডিয়ারি টোটাল? শেয়ার ক্যাপিটাল টোটাল 100 মিলিয়ন, ঠিক না? তাহলে 100 মিলিয়ন প্লাস আমার রিটেন আর্নিংস, নাকি? রিটার্ন আর্নিংস কত ছিল? এই যে 610 প্লাস 44 মিলিয়ন, এই দুটাকে অ্যাড করলে আমরা পাবো যে আমাদের চলে আসছে। আমাদের মোটামুটি আর কষ্ট করতে হবে না, আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যাই। অনেক সময় আমাকে নষ্ট করতে হয়েছে। সো দিস ইজ কোশ্চেন নাম্বার 31, আমরা 32 তে চলে যাব, রাইট? এটা কত আসছিল সবার গুডউইল? ছিল এটা 80, হ্যাঁ 80 মিলিয়ন, ঠিক আছে। আপনার 80 মিলিয়নে আসছে, ঠিক আছে। আপনার কত আসছে? আসছে নাকি এখনো আসেনি? আমি একটু আসতেছি আপনার এখানে, হ্যাঁ। এনসিআই ভ্যালু পেয়েছি না আমরা? এই তিনটা হচ্ছে কনসিডারেশনের ভ্যালু, ঠিক না? ওকে, তিনটা অ্যাড করছেন আপনি এখানে, রাইট? এই তিনটা অ্যাড করেই তো হচ্ছে অ্যামাউন্ট আসছে। এখন আসলে হচ্ছে এনসিআই, এনসিআই কত আসবে? 20 ইন্টু 8 মিলিয়ন, রাইট? তাহলে 20 মানে কি? আপনি 20,000 বলছেন, তাহলে 160,000, রাইট? এই দুটো অ্যাড করলে আপনি যেটা পাবেন সেখান থেকে আপনি বাদ দিবেন হচ্ছে নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি অ্যাট অ্যাকুইজিশন। এটা আপনি কিভাবে পাবেন? 100 মিলিয়ন হচ্ছে আপনার শেয়ার ক্যাপিটালের ভ্যালু, এটার সাথে আপনাকে এখন এড করতে হবে হচ্ছে রিটেন আর্নিংস, রাইট? রিটেন আর্নিংস আপনার অ্যাকুইজিশন ডেটে কত ছিল? মানে অ্যাকুইজিশন ডেটে দেওয়া ছিল না, 610 মিলিয়ন যে দেওয়া আছে, 610 মিলিয়ন কিন্তু হচ্ছে আমার ওপেনিং রিটেন আর্নিংস। 610,000 এর সাথে প্লাস 44,000 আমাকে অ্যাড করতে হবে, ঠিক না? এভাবে করলে আপনি এটা মাইনাস করলেই যেটা পাবেন সেটা হচ্ছে গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট। মইন ভাই, আমি কি দেখেন এই লজিকটা কিন্তু আপনি একটু ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা কোশ্চেনে রিপিটেডলি কিন্তু এটা পাচ্ছেন। তো এটা যদি আপনি কুইকলি ক্যালকুলেট না করতে পারেন, 5 মার্কস কিন্তু আপনার জন্য একটা বার্ডেন হয়ে যাবে। ওকে, এখন কি আমরা রেশিওতে যেতে পারবো? ওকে, সো নাও আমাকে আর এখন ব্যাক এন্ড ফোর্থ করতে হবে না, উই গট আওয়ার প্ল্যাটফর্ম ব্যাক। অনেক কষ্ট করে পেয়েছি, নেটওয়ার্কের অনেক প্রবলেম ছিল। সো আমরা এখন বি নাম্বার রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলবো, ঠিক না? বি নাম্বার রিকোয়ারমেন্ট আমাকে কি বলছে? ইউজিং দ্য ক্লকিং গ্রুপ কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড প্রি-ফরমেটেড টেবিল প্রোভাইডেড ক্যালকুলেট দ্য ফলোইং রেশিওস ফর দ্য ইয়ার এন্ডেড 30 সেপ্টেম্বর 20x8 and 20x7। তাহলে আমরা তো এইটুকু পর্যন্ত শেষ করেছি, ঠিক না? এ পর্যন্ত তো আমাদের ইনফরমেশন পড়া শেষ। বাকিটুকু ইনফরমেশন এট এ গ্ল্যান্স একটু দেখে ফেলি, তারপরে আমরা রেশিওটাকে একটু ক্যালকুলেট করার ট্রাই করি। সো আমরা এটা পড়ার জন্য যেটা করব, আর একটু বড় করে দিই, তাহলে হয়তো বা একটু সুন্দর করে আমি করতে পারবো, আমি আবার মিনিমাইজ ম্যাক্সিমাইজ করতে পারবো। The directors of clocking company have accounted for the acquisition of stopping company correctly and have prepared the following। তার মানে এখানে ও কনসলিডেশন করেছে। ক্লকিং গ্রুপ কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, আবারও খেয়াল করেন এখানেও আপনি একটা লিমিটেশনের কথা বলতে পারবেন, ঠিক না? আপনি যে এক্সট্রাক্ট বলছেন, এক্সট্রাক্ট মানে কি? ফুল সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু প্রোভাইডেড না, দ্যাটস ওয়াই ইউ ক্যান নট কমেন্ট দ্য পারফরমেন্স অর দ্য গিয়ারিং অফ দ্য কোম্পানি অর কনসলিডেশন। এখন এক্সট্রাক্টে কি কি আছে? রেভিনিউ আছে, কস্ট অফ সেলস আছে, গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্সেস, অপারেটিং প্রফিট, ফাইন্যান্স কস্ট, প্রফিট বিফোর এন্ড ট্যাক্সেস। ওকে, এখন আপনি এইখান থেকে কিন্তু আপনার এই সবগুলা রেশিও ক্যালকুলেট করে ফেলতে পারতেন, শুধু ক্যাপিটাল এমপ্লয়েডটা আপনার জানা নাই এখনো। ক্যাপিটাল এমপ্লয়েড কত সেটা আপনি এখনো জানেন না, সেটা আপনি দেখতে পারবেন আপনার ইনফরমেশনে দেওয়া আছে কিনা। ক্লকিং গ্রুপ কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটাও কি দেওয়া আছে? এটাও কি ফুলটা দেওয়া আছে? এটাও কিন্তু এক্সট্রাক্টেড ভার্সন, খেয়াল করেন। এন্ড এটা কোন ডেটে? এট 30 সেপ্টেম্বর 20x8 and 20x7। ইকুইটি এন্ড লায়াবিলিটি, তাহলে আমার টোটাল ইকুইটি কত আছে? টোটাল ইকুইটি হচ্ছে আমার 1168287, আর লাস্ট ইয়ারে কত ছিল? 852305। ওকে, আর নন কারেন্ট লায়াবিলিটি কত? 387 and 104,000। তাহলে আপনার ক্যাপিটাল এমপ্লয়েড মানে কি? ইকুইটি প্লাস নন কারেন্ট লায়াবিলিটিস, ঠিক না?
ওকে, এটুকু পর্যন্ত যতটুকু আমি করলাম ততটুকু পর্যন্ত আমার রেশিও ক্যালকুলেশনটা কিন্তু হয়ে যাবে সুন্দর করে। বাট আমি যেহেতু একবারে সিনারিওটা পড়ে ফেলতে চাই, তাহলে আমি একবারই একটু ইনফরমেশন গুলো গ্যাদার করে আমার ইন্টারপ্রিটেশনটাও যেন স্মুথলি হয় সেটা আমরা একটু ট্রাই করি। অল প্রফিটস অ্যাকুরড ইভেনলি থ্রু আউট ইচ ইয়ার, এটা একটা কমন কথা যেটা আমাকে বলে দিলেও আমি বুঝবো, না বলে দিলেও আমি অ্যাজিউম করে নিব। ক্লকিং কোম্পানি, এই যে ভালো করে খেয়াল করবেন, ক্লকিং কোম্পানি has suffered from decreased revenue in recent years, which directors believe is mainly due to general economic downturn. যখনই এই ধরনের সিনারিও বলবে, you will assume or you have to assume there is a downward of gross profit margin, operating profit margin, because এটা রেভিনিউ কমে যাবে, ঠিক না? রেভিনিউ কমলে এটা আপনার গ্রস প্রফিট মার্জিনকে হিট করবেই, অপারেটিং প্রফিট মার্জিনকেও হিট করবে, ঠিক না? ওকে, the following sales were the main reason for the investment in stopping company so that clocking company could have more control over its competitors. এটা আপনার কমেন্টের জন্য ইম্পর্টেন্ট। To encourage customers, again another problem of discount, যেটার কারণে আপনার সেলস রেভিনিউ কমে গেছে। To encourage customers to continue purchasing from clocking company throughout the economic downturn, many products are now being sold at significantly discounted prices. তার মানে আপনি আপনার সেল প্রাইসও কমাই দিয়েছেন, রাইট? তো সেলস প্রাইস যদি আপনি কমিয়ে দেন তাহলে কিন্তু এটা আপনার রেভিনিউকে এফেক্ট করবে। হ্যাঁ, সেলস বাড়তে পারে বাট রেভিনিউ কিন্তু কমে যাবে। আগে যে প্রোডাক্টের 10 টাকা ছিল এখন আপনি 6 টাকা করে সেল করছেন, সো এটা ডিরেক্টলি আপনার রেভিনিউকে এফেক্ট করবে। তার মানে এই পুরো প্যারাগ্রাফ দুইটাই হচ্ছে আপনার প্রফিটেবিলিটি নিয়ে কথা বলার জন্য ও আপনাকে একটা হিন্ট দিয়ে দিয়েছে, যেটার কারণে আপনি দেখবেন, ক্যালকুলেট করলেও দেখবেন যে অপারেটিং প্রফিট মার্জিন, গ্রস প্রফিট মার্জিন দুইটাই কমে যাবে। ওকে, টু অ্যাসিস্ট ইন জেনারেটিং ফিউচার রেভিনিউ, খেয়াল করেন, to assist in generating future revenue, clocking company raised additional finance in September 2008 by issuing 25 million of loan notes. তাহলে এখানে আবার কি করেছে ক্লকিং কোম্পানি? আরেকটা লোন নিছে। এই যে লোনটা যে নিছে এটার সাথে কার কানেকশন? প্রফিটেবিলিটির কোনো মানে প্রফিটেবিলিটির কোনো ডিরেক্ট কানেকশন আছে? ইট ইজ ডিরেক্টলি কানেক্টেড টু দ্য গিয়ারিং, রাইট? এটা আপনার গিয়ারিং কে এফেক্ট করবে, আপনার ইন্টারেস্ট কভার কে এফেক্ট করবে। সো আপনি যখন কমেন্টটা করবেন তখন এই অনুযায়ী আপনি কমেন্টটা করবেন। গট দ্য পয়েন্ট? তাহলে এখন কি আমি রেশিও গুলো ক্যালকুলেট করতে পারবো যতটুকু রেশিও আমাকে এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে? পসিবল? এবং ইনফরমেশন কতটুকু দরকার? আমার এই যে এতটুকু ইনফরমেশন দরকার, ঠিক না? আমার যদি ইকুইটি টুকু লাগে আমাকে বললে আমি জাস্ট ড্রপ ডাউন করে দিলাম আপনাদের। সো একটু কুইকলি আমরা মার্জিন গুলো করে ফেলি। তো আমি যদি অ্যান্সারটা প্ল্যান করি এভাবে, যেহেতু আমাকে প্রি পপুলেটেড শিটে এটা বলে দিবে ওরা, তো আমি আসলে আমাদের এই সবগুলো রেশিও ক্যালকুলেট করতে চাই, যেহেতু এখানে বলা থাকতো বাট এখানে বলা নাই আসলে। সো আমার এখানে, সরি, এক নম্বর হচ্ছে গ্রস প্রফিট মার্জিন, 2 নাম্বারটা হচ্ছে আমার অপারেটিং প্রফিট মার্জিন। ওকে, আপনি চাইলে যেটা করতে পারেন, আপনি এখানে আপনার ফর্মুলাটা লিখতে পারেন অথবা আপনি ওয়ার্কিং এ দেখাতে পারেন, হোয়াট এভার। আমরা এখানে ফর্মুলাটা লিখে দিই তাহলে আমার জন্য ইজি হবে। এটা আমি করব 20x8 এরটা, আর এটা করব আমি 20x7 এরটা। এখানে আমার কিন্তু ফরম্যাটিং করার জায়গা আছে। সো আমি যদি এখানে ধরেন এটা মিডল অ্যালাইনমেন্টে নিতে চাই অথবা এইসব কাজ করতে চাই, এটা করতেই পারি, বাট এটার জন্য আমার অ্যাডিশনাল কোনো মার্ক থাকবে না। তাহলে গ্রস প্রফিট মার্জিনের ফর্মুলাটা কি? গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস, এখানে যেহেতু রেভিনিউ দেওয়া আছে আমরা ট্রাই করব রেভিনিউটা লিখতে, ইনটু 100, রাইট? আর অপারেটিং প্রফিট মার্জিনের ফর্মুলাটা কি আমার? অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ ইনটু 100।
এখন আমার গ্রস প্রফিট মার্জিনের আপনার অ্যামাউন্টটা কত হবে? গ্রস প্রফিট কত আছে? ওকে, সো গ্রস প্রফিট যদি আপনি আমাকে বলেন, একটু একটু জাস্ট সাইড থেকে বলেন, 20x8 এ আমার হচ্ছে 157,250 ডিভাইডেড বাই 418,000, রাইট, ইনটু 100। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে আমার গ্রস প্রফিট মার্জিন কত আসছে? 37.62%, রাইট? ঠিক একই রকম ভাবে আমি তো লাস্ট ইয়ারেরটাও করবো, রাইট? অথবা আমি এটা এখানেও কপি করতে পারি, বিকজ আমার রেভিনিউটা সেম থাকবে। তাহলে আমার এখানে আমার অপারেটিং প্রফিট কত হবে? ও, এটা তো আমার 20x7 এটা করছি, সরি, থ্যাংক ইউ। তাহলে এখন এটা কত পার্সেন্ট আসবে? 23.16%। আর এখানে আমার গ্রস প্রফিট থাকবে হচ্ছে 152, রেভিনিউ থাকবে 340,400 ইন্টু 100। এটা কত ছিল? 46.57%। তাহলে খেয়াল করে দেখেন আমার কিন্তু অলমোস্ট 9% এর মতো কমে গেছে, ঠিক না? অলমোস্ট 9%। তার মানে আমি যে কথাটা বলেছিলাম আপনাদেরকে, যে ওই যে ডিসকাউন্ট, ইকোনমিক ডাউনটার্ন রেভিনিউ এফেক্ট করছে, সো ইট ইজ অবভিয়াস এটা আমার গ্রস প্রফিট মার্জিনকে এফেক্ট করবে। সো আপনি যখন গ্রস প্রফিট মার্জিন নিয়ে কথা বলবেন, অপারেটিং প্রফিট মার্জিন নিয়ে কথা বলবেন, তখন ওই সিনারিওটা লিংক করে দিবেন, ঠিক না? আমি বুঝতে পারতেছি স্ট্র্যাটেজি গুলা। এখন আসেন হচ্ছে আমার অপারেটিং প্রফিট মার্জিন। অপারেটিং প্রফিট মার্জিন এখানে কি হবে? আমার অপারেটিং প্রফিট এটার জন্য কত ছিল? 101,482, রেভিনিউ উইল রিমেইন সেম। তো আপনি এইভাবে চাইলে প্রেজেন্টেশনটা দেখাতে পারেন, রাইট? কত পার্সেন্ট হয় এটা? 29.82%। এটাও কিন্তু কমছে, বাট এটা কিন্তু মানে সিগনিফিকেন্টলি কমে নাই। মানে ওর গ্রস প্রফিট মার্জিন যে পরিমাণ কমছে, অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু তার থেকে অনেক কম হারে কমছে, মানে হচ্ছে মাত্র 6%-এর মতো কমেছে। তার মানে ওর কস্ট কন্ট্রোলিং কিন্তু বেটার। মানে হ্যাঁ, কমছে, অফকোর্স কমছে, বিকজ কমাটার মেইন রিজন তো রেভিনিউ। রেভিনিউ তো কমলে ওর গ্রস প্রফিট মার্জিনও কমবে, অপারেটিং প্রফিট মার্জিনও কমবে, বাট রেশিও অনুযায়ী কিন্তু ওইরকম কমে নাই, আর একটু কম কমেছে। ওকে, 3 নাম্বারটা আমাকে কি বের করতে বলেছে? রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এর জন্য আমাকে এখন কি করতে হবে? ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করে নিতে হবে, ঠিক না? ক্যাপিটাল এমপ্লয়েডটা আমাকে, এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ইনসার্ট রো বিলো। ওকে, ঠিক আছে, আমার এটাতেই হয়ে যাবে। তাহলে আমি নিচে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড একটা জাস্ট আই ডোন্ট নো এটা আসলে কিভাবে কাজ করতে চায়। ক্যাপিটাল এমপ্লয়েড, রাইট? তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড এখন কোন কোন ইয়ারের জন্য আমাকে করতে হবে? 20x8 and 20x7। ওকে, তাহলে 20x8 এ আমার ক্যাপিটাল এমপ্লয়েড এর ফর্মুলাটা কি? শেয়ার হোল্ডার্স ইকুইটি প্লাস নন কারেন্ট লায়াবিলিটিস, রাইট? তাহলে আমার এই বছরে ইকুইটি কত ছিল ওর? এইটা, প্লাস নন কারেন্ট লায়াবিলিটি কত? এইটা।
তাহলে কত হয় আমার 387, সরি, সবাইকে এগ্রি করি আমরা, কারো কোনো কনফিউশন? ওকে, এখন আসি হচ্ছে আমার 20x7 এ তাহলে কত হবে। একই রকম ভাবে আমরা করে ফেলি এটা। 20x7 এ আমার টোটাল ইকুইটি হচ্ছে এটা প্লাস 104, 9305, ইয়া, ঠিক আছে। তাহলে আমরা যেটা দেখলাম যে আমাদের এই অ্যামাউন্টটা, আমি নিচে এখানে ক্যালকুলেশনটা দেখাচ্ছি, জাস্ট না দেখালেও হতো, বাট আমি চাইলে এই কাজটা কিন্তু, যে আমার এখানে যেটা অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড, রাইট, এই যে আমি এখানে যখন করতাম, এখানেও কিন্তু আমি চাইলে এই অ্যামাউন্টটা ক্যালকুলেশনটা দেখাতে পারতাম। কিভাবে? এই যে আমি যখন অপারেটিং প্রফিট নিয়ে আসছি, এখানে অপারেটিং প্রফিটের পর যে অ্যামাউন্টটা আসবে, এই অ্যামাউন্টটা আমি চাইলে ব্র্যাকেটে করে, ঠিক যেভাবে ক্যালকুলেশনটা করলাম আলাদা করে দেখালাম, আমি এখানে হয়তো বা দেখাতে পারতাম। বাট আলাদা করে করার কারণটা হচ্ছে এটা, যে এটা আমার আরো তেও লাগবে, নেট অ্যাসেট টার্নওভারেও লাগবে। সো বেটার না, তাহলে আমি এটা আলাদা করে রাখলাম, এটা আমার এক্সপ্লেনেশনও হেল্প করবে। তাহলে আমার অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই এইটা কত আসে? 6.22%। অ্যান্ড এটাও কিন্তু অবভিয়াসলি কমে যাবে, কেননা আমার ওই যেটা আমি বলছিলাম, যে আমার অপারেটিং প্রফিট মার্জিন এবং অ্যাসেট টার্নওভার যেহেতু কমেছে, এটা কত হবে? 10.61। ইউ সি, অলমোস্ট 4% এর মতো কমেছে, রাইট? সো একইভাবে আপনি যদি পরের ফর্মুলাটা করেন, নেট অ্যাসেট টার্নওভার, নেট অ্যাসেট টার্নওভারের রেশিওটা কি, আমরা ফর্মুলাটা কি বলেছিলাম? রেভিনিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড আর নেট অ্যাসেট। তাহলে রেভিনিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, তাহলে আমার এটা তো ক্যাপিটাল এমপ্লয়েড, রাইট? এটা তো অলরেডি করাই আছে ক্যাপিটাল এমপ্লয়েড, এবং রেভিনিউ তো এখানে আমার নেওয়াই আছে, ঠিক না? আমি জাস্ট আমার শর্টকাট ইউজ করতেছি এখানে। একই রকম ভাবে আমার এটা তো ক্যাপিটাল এমপ্লয়েড করাই আছে, এন্ড এখান থেকে আমি রেভিনিউটা নিয়ে আসছি। তাহলে কত টাইমস হয়? এটা হচ্ছে 0.26 টাইম। ঠিক আছে, ইটস ফাইন, আপনারা যেটা বলেন। আর পরেরটা, আগেরটা কত ছিল? 0.36%, আর 36 টাইমস, এটা আসলে ইন টাইমস এ হয় এটা। ওকে, তাহলে আমরা চারটা রেশিও খুব কুইকলি করতে পারলাম। এরপরের রেশিওটা কি ছিল আমাদের? এবং গিয়ারিং এর জন্য আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে আমি কিভাবে করব এটা, রাইট? ওকে, সো ডেপ্ট বাই ইকুইটি, তাহলে আমার ডেপ্ট কত আছে এখানে? এই যে এইটা, এটা কাজ করে না এরকম, ফার্স্ট অ্যাসপেক্ট প্লেন কাজ করে না। আহ 387 divided by, sorry, 387 divided by 1168287, কত হয় এটার? ও সরি, আমরা তো ফর্মুলার এখানে এটা বসায় ফেলছি, সরি। সো এটার ফর্মুলা তো আসলে আর বলার দরকার নাই, এটা তো অলরেডি বলেই দিয়েছে, ডেপ্ট বাই ইকুইটি ইনটু 100, রাইট? তাহলে এটা কত পার্সেন্ট হয়, পরেরটা কত পার্সেন্ট, এটা আমাকে বলি। ডেপ্ট 104,
000 divided by 852,305 into 100. সো আমাকে একটু বলেন যে এইটার পার্সেন্টেজ কত এবং এটার পার্সেন্টেজ কত। এটা তো অলরেডি ইনক্লুডেড, এই যে 387 না, এটা কিন্তু 30 সেপ্টেম্বরে। তার মানে ওর যে এই যে 25 মিলিয়নের লোন নিয়েছে, এটা কিন্তু অলরেডি এটার মধ্যে ইনক্লুড করা। ওকে, ও কিন্তু এটা ইনক্লুড করেই হচ্ছে পেয়েছে। কত হইলো গিয়ারিং রেশিও 20x, এটা 33.1%, আর এটা 1.2, এটা এটা হচ্ছে 12.2। এটার একটা বড় রিজন কি বলেন তো, খেয়াল করে দেখেন ওর কি লেভেলের গিয়ারিং বাড়ছে, ঠিক না? তাহলে এখানে দুইটা মেজর পয়েন্ট আছে, কিন্তু একটা লোন নিছেও, এটা কিন্তু একটা মেজর পয়েন্ট। আরেকটা মেজর পয়েন্ট কি বলেন তো, ডিফার্ড কনসিডারেশন ছিল একটা, রাইট? এটাকে হয়তো বা আপনি জানেন না, বাট হয়তো বা এটাকে নন কারেন্ট লাইবিলিটি হিসেবে দেখাচ্ছে, অথবা ওর কনসিডারেশনের জন্য হয়তো বা লোন নেওয়া লাগছে, এই জন্য সিগনিফিকেন্টলি হচ্ছে গিয়ারিংটা বেড়ে গেছে। লাস্ট রেশিও, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট কভার। ইন্টারেস্ট কভারের ফর্মুলাটা কি? পিবিআইটি ডিভাইডেড বাই ফাইন্যান্স কস্ট। তাহলে পিবিআইটি কত আছে এখানে আমার? অপারেটিং প্রফিট তো আছে অলরেডি, দুইটার জন্যই আছে, ঠিক না? So আমি তো এটা নিয়ে আসতেই পারবো। ডিভাইডেড বাই ফাইন্যান্স কস্ট কত? 100,067, রাইট? এটার পিবিআইটি কত? এটা তো আসবে টাইমস এ, রাইট? 31, বুঝাই যাচ্ছে যে এটা আসলে লাস্ট ইয়ারে অনেক বেটার ছিল, ঠিক না? So this is how you will present your answer during the exam. এটা আসলে আজকে দেখানোর প্ল্যান ছিল, আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি। এটা কত টাইমস আসবে? এটা হচ্ছে 9.61 টাইমস। এটা তো অনেক টাইমস। ওকে, এখন একটা গ্ল্যান্স যদি আপনি এই রেশিওটা একটু দেখেন এবং এটা যদি একটু জাস্ট আপনি আনসারটা করতে চান, জাস্ট ইন্টারপ্রিটেশন গুলো যদি করেন, আপনি ফার্স্টে কি করবেন? ফার্স্টে আপনার প্রফিটেবিলিটির জন্য, মানে পারফরমেন্সের জন্য আপনি একটা প্যারাগ্রাফ করবেন। পারফরমেন্সের মধ্যে আপনি কি কি নিয়ে কথা বলবেন? গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এন্ড নেট অ্যাসেট টার্নওভার। এই চারটা হচ্ছে আপনার পারফরমেন্সের পার্ট। ওকে, 2 নম্বর আপনি কি নিয়ে কথা বলবেন? গিয়ারিং নিয়ে কথা বলবেন। গিয়ারিং আপনি কি কি নিয়ে কথা বলবেন? ডেপ্ট ইকুইটি রেশিও এন্ড ইন্টারেস্ট কভার রেশিও, রাইট? এন্ড 3 নম্বরে আপনি কি বলবেন? অবশ্যই লিমিটেশন নিয়ে আপনি কথা বলবেন, ঠিক না? লিমিটেশন নিয়ে কথা বলার পর আপনাকে এক্সামিনার বলুক না বলুক, কনক্লুশন আপনাকে দিতেই হবে। আমি কি বুঝতে পারছি কথাগুলো? সো দ্যাট ইজ হাউ ইউ উইল আনসার, বা ইউ উইল প্ল্যান ইউর আনসার, যে কিভাবে আনসারটা করবেন। যেমন আমি যদি আপনাদের এখানে থাকতাম, আমাকে এখানে যেটা বলা হচ্ছে যে গ্রস প্রফিট মার্জিন অলমোস্ট 9% কমছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? Because of the economic downturn was there and the discounted selling price was there, that affect our revenue, and that is obvious to reduce our gross profit margin. But surprisingly, operating profit margin did not decline or deteriorate significantly, and so that we can actually tell that যে এখানে clocking company cost controlling টা was better compared to the last year. তারপরে আপনি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বলবেন। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং অ্যাসেট টার্নওভার রেশিও, প্রফিট মার্জিন, এটা আপনি একসাথে বলবেন। সো বিকজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইট ইজ ডিরেক্টলি রিলেটেড টু 2 নম্বর এবং 4 নম্বর, অপারেটিং প্রফিট মার্জিন এবং নেট অ্যাসেট টার্নওভার। বিকজ ইউ অলওয়েজ সি যে নেট অ্যাসেট টার্নওভার এবং অপারেটিং প্রফিট মার্জিন যদি কমে, আরওসি এনি হাউ কমবে, রাইট? ওকে,
এরপর আপনি যখন গিয়ারিং এ বলবেন, গিয়ারিং এ যখন আপনি যাবেন, গিয়ারিং এ ওর যে ডেপথ সিগনিফিকেন্টলি কমেছে, এটা আপনাকে মানে সরি 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 সিগনিফিকেন্টলি যে বেড়েছে, এটা আপনাকে হাইলাইট করতেই হবে। দিস ইজ দ্য কোর এরিয়া, আপনাকে এটা হাইলাইট অবশ্যই করতে হবে, এবং সিগনিফিকেন্টলি বাড়ার পিছনে এটা একটা রিজন, রাইট? আরো রিজন থাকতে পারে, ওই যে যেটা আমি আপনাকে একটু আগে বললাম, ওটা অ্যাজাম্পশন, ওইটা কিন্তু আপনাকে এখানে বলে নাই। আপনি হয়তো বা ফুল স্টেটমেন্টটা পেলে বুঝতে পারতেন যে আসলে কি হয়েছে এখানে। যেমন এখানে যে 387,000, এটার মধ্যে যে 200 মিলিয়ন ইনক্লুডেড নাই, ইউ ডোন্ট নো, ঠিক না? তো এই কথাটা আপনি বলবেন। অ্যান্ড ফাইনালি আপনি ওভারঅল দেখতে পাচ্ছেন যে আসলে ওকে অ্যাকোয়ার করার পর, মানে আপনি যদি বিফোর কনসিডার, মানে লাইক আমরা জানি তো যে আসলে কনসলিডেশনের রেশিওটা কি কি পার্সপেক্টিভে বলতে পারে। সো বিফোর অ্যাকুইজিশন এন্ড আফটার অ্যাকুইজিশন আমার পারফরমেন্স বলেন, গিয়ারিং বলেন, কোনোটাই কিন্তু অত বেটার পজিশনে নাই। সো দ্যাট ওয়াজ এ অ্যাকচুয়াল কোয়েশ্চেনিং মার্ক ফর দ্য like acquisition department of like clocking group, like what is the reason behind to acquire the stopping company, okay? এবং এখানে আপনি খেয়াল করে দেখবেন যে স্টপিং কোম্পানির সেপারেট ভাবে রেভিনিউর কোনো ইনফরমেশন নাই। সো ইউ ক্যান নট কম্পেয়ার উইথ দ্য অ্যাপেল অর অ্যাপেল, আপনি অ্যাপেলের সাথে অরেঞ্জ কখনোই কম্পেয়ার করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু কম্পেয়ার বিটুইন অ্যাপেল উইথ অ্যাপেল, বাট এই কম্পারিজনটা কিন্তু ঠিক হচ্ছে না, যেটা আপনি লিমিটেশনের কথায় নিয়ে আসবেন। সো দ্যাট ইজ হাউ ইউ উইল সে। দেখেন খুব কমপ্লিকেটেড না, খুব ওপেন এন্ডেড, অ্যান্ড খুবই আপনার মাথায় স্ট্রাকচার আছে যে কিভাবে আপনি আনসারটা করবেন। অ্যান্ড 20 মার্কস, আমার মনে হয় আউট অফ 20 আপনার এখানে 15 16 ক্যারি করা খুব চ্যালেঞ্জিং কিছু না, যদি একটু ঠান্ডা মাথায় আপনি আনসারটা প্ল্যান করেন। দ্যাট ইজ দ্য কনফিডেন্স ইউ নিড টু ক্যারি, ওকে? এখন আমরা কুইকলি যেটা করতে পারি, আরেকটা যে কোয়েশ্চেন আছে, খুব কুইকলি আমরা জাস্ট একটু গো থ্রু করে যাব। আমি আর ওয়ান বাই ওয়ান ক্যালকুলেশনটা করবো না, বিকজ একই জিনিস আপনি দেখবেন যে ওই কোয়েশ্চেনটা আপনি যখন যাবেন ওইটা আবার ডিসপোজাল অফ সাবসিডিয়ারি, ওই যে ঠিক আগের ওই ক্যালকুলেশনের মতো। সো এটা আমি আর রিপিট করব না, আমি একটু কুইকলি যাব যে ওই কোয়েশ্চেনটার প্যাটার্নটা কি ছিল এবং কিভাবে আপনি আনসারটা করবেন। এটা একটা শ্যাডো প্র্যাকটিস 10 মিনিটস এর মধ্যে আমরা করে আজকের জন্য শেষ করব। And as I said in my last class যে আপনাদের একটা interim assessment হবে on consolidated financial statements. So that interim assessment আপনারা, আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন দিব, one is from consolidation preparation আর another is from ratio analysis. টোটাল হচ্ছে 50 মার্কস এর কোয়েশ্চেন থাকবে, অথবা 40 মার্কস এর কোয়েশ্চেন থাকবে, হোয়াটএভার, 40 মার্কস ধরে নিই আমরা। 40 মার্কস এর কোয়েশ্চেন থাকবে, এবং 40 মার্কস এর জন্য আপনাকে আমি টাইম দিব হচ্ছে proportionately times 40 into 1.8, okay? So হয়তো একটু টাইম বাড়াই দিব just to finish your exam. So এটা আপনারা কবে দিতে চান আমাকে বলেন। আজকে হচ্ছে 7 তারিখ, একটু কুইকলি বলতে হবে। এসে দিতে হবে না, আমি আনসারটা দিয়ে দিব, মানে কোয়েশ্চেনটা দিয়ে দিব, সরি কোয়েশ্চেনটা দিয়ে দিব। কোয়েশ্চেনটা দিলে আপনি ওই কোয়েশ্চেনটা আনসার করবেন, এন্ড আই উইল বি হার্শ, আই ডোন্ট নো আমি আপনাদের আমাকে কেন এত ভালো মনে হয়, বাট আপনি যদি ওই যেটা, এটা যদি আপনাদের জন্যই ফেভারেবল হবে, ওই কোশ্চেনের অ্যান্সারটা যদি আমাকে না দিয়ে পরের ক্লাসে আসেন, আই ওয়ন্ট অ্যালাউ ইউ। বাট আপনারা তো বলবেন স্যার রেকর্ডিং তো পেয়েই যাব। বাট এই জায়গাটাতে আমি আপনাদেরকে আরেকটু কমিটেড হওয়ার চেষ্টা করতে বলতেছি। আপনারা প্লিজ এটাকে আপনি এক্সাম চিন্তা করিয়েন না, এটাকে আপনি আপনার সেলফ একটা অ্যাসেসমেন্ট চিন্তা করেন, সেলফ ইভালুয়েশন চিন্তা করেন যে আপনি কনসলিডেশনে কতটুকু কভার করতে পেরেছেন। বিকজ আমি আর কনসলিডেশনের এই জায়গাটাতে আর ব্যাক করছি না, কিন্তু খেয়াল করে দেখেন। সো ফ্রম নেক্সট স্যাটারডে I will be started from ISIFRS, like single entity part আমি স্টার্ট করছি। সো সিঙ্গেল এন্টিটি যখন আমরা স্টার্ট করছি তখন কিন্তু আই ওন্ট গেট ব্যাক টু গ্রুপ অ্যাকাউন্টিং এনিমোর আনটিল আপনার কোনো প্রবলেম আপনি আমাকে বলেন, বিকজ সিলেবাস ওয়াইজ কিন্তু আমার এই পার্টটা ডান। সো হোয়াট আই উড রিকোয়েস্ট, কনসিডার দিস ইজ অ্যান সেলফ ইভালুয়েশন, সেলফ অ্যাসেসমেন্ট, এবং সেটা আমি রিকমেন্ড করি আপনি নেক্সট ফ্রাইডেতেই দিয়ে দেন। ফ্রাইডে আপনি অফকোর্স একটা ফ্রি টাইমই পাবেন, কোনো ক্লাস নাই কিছু নাই, ফ্রাইডেতে আপনি দিয়ে দেন। স্যাটারডে ক্লাসের আগে আপনি এটা আমাকে কনফার্ম করেন যে ইটস সাবমিটেড অর ইট ইজ অ্যাকচুয়ালি ডান, ওকে? সো আমি ফ্রাইডের আগে থার্সডে নাইটে আমি কোশ্চেনটা দিয়ে দিব আপনাদেরকে। না 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 না, আমি প্রত্যেক পুরোটাই ওপেন থাকবে আসলে, আই ক্যান নট গিভ ইউ এনি পোর্টাল অ্যাক্সেস, বিকজ এটা আলটিমেটলি, হ্যাঁ
আপনি আপনার মতো করে ম্যাচ করে নেবেন। এটা আমি করতে পারতাম, অথবা এটা আপনি নিজেও করতে পারেন যে ধরেন আপনি একটা কোয়েশ্চেন স্টার্ট করলেন, মানে দ্যাট দ্যাট আই ক্যান অ্যাকচুয়ালি ইনভিজিলেট, ধরেন রিমোটলি, যে আপনি যখন কোয়েশ্চেনটা স্টার্ট করছেন আমি রেকর্ডিং অন করে দিচ্ছি, ওই টাইমের মধ্যে আপনি আনসারটা দিলেন, তারপরে হচ্ছে আমি রেকর্ডিং শেষ করে দিলাম অথবা আপনাদের আনসারটা শেষ করে, সেটা আমি করতে পারি। বাট আই উড প্রেফার এটা আপনি একটু আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী দেন এবং আপনি এই জায়গাটাতে কমিটেড থাকেন, বিকজ ইটস এ সেলফ প্র্যাকটিসিং থিং। ওকে, অ্যান্ড ওইটা আমরা হয়তো বা ফাইনাল মকের ক্ষেত্রে ট্রাই করবো, যে একসাথে আপনারা ল্যাপটপ নিয়ে আসলেন, আমরা 3 ঘন্টা একটানা দেখলাম এখানে। সো আমরা কি তাহলে পরের কোয়েশ্চেনে যাবো? তাহলে নেক্সট ফ্রাইডে তো হচ্ছে আমার ইন্টারিম অ্যাসেসমেন্ট অন কনসলিডেশন। কনসলিডেশন কি এখন আর কঠিন লাগতেছে আপনাদের কাছে? কেমন মনে হচ্ছে? এবং কনসলিডেশন আমি একটা একটা ড্রব্যাক বলি আপনাদেরকে। ড্রব্যাক হচ্ছে আপনি যদি কনসলিডেশন নিজে নিজে কয়েকটা না করেন, আপনি অবভিয়াসলি 2 সপ্তাহের মধ্যে সব ভুলে যাবেন আবার। বাট আবার মনে পড়বে, আবার যখন আপনি কয়েকটা করবেন আবার মনে পড়বে। বাট এটা আপনি যদি এখনই না করেন, তাহলে আপনার এটা মাথায় রাখাটা খুব ডিফিকাল্ট হবে। তো এই জন্য আমি আপনাদেরকে ওই আগের সপ্তাহে বলেছিলাম যে আপনারা ইমিডিয়েটলি কয়েকটা কনসলিডেশন কুইকলি করে ফেলেন। ওকে, না, কনসলিডেশন ট্রায়াল ব্যালেন্স থেকে দিবে না। কনসলিডেশন মানেই তো হচ্ছে আপনার প্যারেন্ট এবং সাবসিডিয়ারির পিএনএল অর ব্যালেন্স শিট প্রিপেয়ার করা আছে, সেটা আপনি কনসলিডেট করবেন। ট্রায়াল ব্যালেন্স দিয়ে যদি কোনো কিছু থাকে, দ্যাট মাইট বি ফ্রম রেশিওর কোন একটা কোয়েশ্চেন হইতে পারে, বাট দ্যাটস নট ইউর এক্সামিনেবল পার্ট টু প্রিপেয়ার কনসলিডেশন। ভ্রুম কোম্পানি, আমরা এটা, ও সরি, এটা তো মার্চ জুন 2023, রাইট? এটার কথা আমি বলিনি। আমি আপনাদেরকে বলেছিলাম হচ্ছে, যদিও একই টাইপের জিনিস, সেপ্টেম্বর ডিসেম্বর 2023। ইয়েস, এটা এটা আমরা শেষ করলাম ক্লকিং সেপ্টেম্বর ডিসেম্বর 2023। ইয়েস, ওকে। সো আমরা একটু যাই কোশ্চেনে, আমাকে কি বলা হচ্ছে। ও সরি, আমি ফুল স্ক্রিন যদি ভিউ না করি ও আমাকে এটা দেখাবে। আমরা ফুল স্ক্রিন ভিউ করলাম, ফুল স্ক্রিন ভিউ করলাম, ফুল স্ক্রিন ভিউ করলাম, আমি স্টার্ট করলাম। দিস ইজ স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, এটা আমার কোয়েশ্চেন না আজকের। এটা হচ্ছে সিঙ্গেল এন্টিটির কোয়েশ্চেন, যেটা আমরা যখন সিঙ্গেল এন্টিটি আইএসআইএফআরএস শেষ করব তখন আপনি খুব সুন্দর অ্যান্সারটা দিতে পারবেন। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন ফ্রম ডিসেম্বর 2023। আপনি আগে ফার্স্ট রিকোয়ারমেন্ট পড়বেন, কখনোই আগে কোশ্চেন পড়া শুরু করবেন না আগে। সো আপনি আগে রিকোয়ারমেন্ট পড়ে প্ল্যান করবেন, তারপর আপনি কোশ্চেনটা পড়বেন। সো রিকোয়ারমেন্ট পড়ে আপনি দেখবেন যে আসলে কি কি চাওয়া হয়েছে আপনার কাছে। ক্যালকুলেট দ্য প্লান্ডেল গ্রুপ potential gain or loss on disposal of Holloway Company. সো অ্যাপারেন্টলি আমি বুঝতে পারছি যে ও কোন একটা সাবসিডিয়ারিকে এখানে ডিসপোজ করেছে এবং সেই ডিসপোজাল গেইন অথবা লস আপনাকে ক্যালকুলেট করতে হবে। The directors of Plundell Group wish to assess the impact of potential disposal of Holloway Company. As a result, they wish to exclude all transactions. মনে পড়ে ওই যে লাস্ট ক্লাসে এরকম একটা কোশ্চেন করলাম না আমরা, যে আমরা এক্সক্লুড করতাম, এক্সক্লুড করে দেন হচ্ছে আমি রেশিওটা ক্যালকুলেট করতে হবে আমাকে। All transaction with Holloway Company from the financial statement for the year ended 31st December, ঠিক গত ক্লাসের যে কোয়েশ্চেনটা ছিল, খেয়াল করে দেখেন। এই জন্য আমি আর এটাকে আসলে আলাদা করে আপনাকে বলছি না যে আমরা সলভ করব। তার মানে আলটিমেটলি এটা আপনাকে ডিসপোজাল করে দেখতে হবে যে আসলে এক্সক্লুড করলে ওর ইভালুয়েশনটা কি হয়। রিকোয়ারমেন্ট বি, মেক দ্য নেসেসারি অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিক্যালকুলেট। তার মানে আপনাকে আগে অ্যাডজাস্ট করতে হবে, তারপরে ক্যালকুলেট করতে হবে। ভালো করে খেয়াল করেন, তার মানে রেশিও ক্যালকুলেশনের জন্য কিন্তু 4 মার্ক না, ওই রিক্যালকুলেট করার জন্য প্লাস রেশিও ক্যালকুলেট করার জন্য 4 মার্ক। তার মানে 5 এবং 4 এই হচ্ছে টোটাল 9 মার্ক। তার মানে বাকি 11 মার্ক থাকবে আমার কমেন্ট্রি থেকে, ইন্টারপ্রিটেশন থেকে। এন্ড ইউ সি আমার রেশিও 3টা মাত্র, গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, ইন্টারেস্ট কভার। তার মানে আপনি দেখতেছেন যে রেশিও গুলো কিন্তু কম বেশি সিমিলারই থাকে, আমার খুব বেশি আসলে ডিফারেন্ট রেশিও আসে না। তো
তাহলে আমরা দুইটা রিকোয়ারমেন্ট দেখলাম। 3 নাম্বার রিকোয়ারমেন্ট কি বলছে, অ্যানালাইজ দ্য পারফরম্যান্স অফ প্ল্যান্ডেল তার মানে এখানে আমার পারফরম্যান্স নিয়ে কথা বলতে বলছে, বাট ইন্টারেস্ট কভারটাও কিন্তু চলে আসবে। আমি যখন ওই যে আমার ইন্টারেস্ট কভার রেশিও নিয়ে যখন কথা বলতে হবে, সো তো অটোমেটিক্যালি এটা চলে আসবে। ইউর আনসার, খেয়াল করে দেখেন, ইউর আনসার শুড স্পেসিফিক্যালি রেফার টু পটেনশিয়াল ডিসপোজাল অফ হলওয়ে কোম্পানি। তার মানে এইটা আপনাকে কিন্তু একটা সুন্দর ইনস্ট্রাকশন ওরা দিয়ে দিচ্ছে যে আপনি যখন কমেন্ট করবেন, অ্যানালাইজ করবেন, অবশ্যই অবশ্যই ওকে ডিসপোজ করলে কি ইম্প্যাক্ট পড়ছে সেইটা আপনাকে কনসিডারেশন আনতে হবে। এই কোয়েশ্চেনের সাথে লাস্ট ক্লাসে আমরা যে কোয়েশ্চেনটা করলাম, খুব কি ডিফারেন্স পাচ্ছেন? এবং আগের যে কোয়েশ্চেনটা আমরা করলাম ক্লক ওয়াইজ এবং স্টপিং এর যেটা, এটাও কি একদম ক্লকিং এবং ওই আগের একটা। তো তার মানে হচ্ছে আপনি যদি এই পাস্ট ইয়ার কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করেন, এই যে সিনারিও গুলো আমরা বলেছিলাম না, 3-4টা সিনারিওর বাইরে আসলে এই কোয়েশ্চেনটা আসার চান্স নাই। সো ইউ গাইজ উইল বি লাকি যে আপনার যদি এই সিনারিওর মধ্যে কোনো একটা কোয়েশ্চেন কমন পড়ে যায়, তাহলে আপনার জন্য সিনারিওটা কিন্তু ফ্যামিলিয়ার মনে হবে। বুঝতে পারছি? এন্ড ইউ উইল ডিসকভার যে সিঙ্গেল এন্টিটির কোয়েশ্চেনেরও একটা প্যাটার্ন আছে, হয়তোবা 2-3টা অ্যাডজাস্টমেন্ট কম বেশি হবে, বাট প্যাটার্নটা কাছাকাছি থাকে। সো তার মানে আমার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পেপারটা আসলে ভালো মার্ক তোলা অনেক ইজিয়ার। এখানে 70-80 আসলে ইজিলি ট্রাই করলে তোলা যায়। ওকে, সো এই জায়গাটাতে আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্র্যাকটিস গুলো যেন ওইভাবে করি আমরা। সো এখানেও সেম, আমাকে রেশিওটা ক্যালকুলেট করতে হবে ওয়ার্ড স্পেসে। তাহলে আমি একটু ফার্স্টে কোয়েশ্চেনটা একটু এট এ গ্লান্স পড়ে ফেলি যে আসলে এখানে কোয়েশ্চেনে কি কি ইনফরমেশন দেওয়া আছে আমাকে। The Plandil Group owns 100% of Holloway Company, তার মানে কোনো এনসিআই নাই, রাইট? তার মানে রিমেইনিং ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা সেটা আমাকে দেখতে হবে যে কতটুকু সে ডিসপোজ করতেছে। এবং several smaller subsidiaries, তার মানে ওর আরো সাবসিডিয়ারি আছে। On 31st December 2008, it received an offer to sell Holloway Company for 121 million, which it is considering। তার মানে ও একটা অফার পেয়েছে সেল করে দেওয়ার 121 million. The Plantel Group has just completed the preparation of its consolidated financial statements for the year ended 31st December 2008 and 2007, যেটার এক্সট্রাক্টটা নিচে দেওয়া আছে। খেয়াল করে দেখেন, consolidated statement of profit or loss, revenue, cost of sales, gross profit, operating expense, operating profit, finance cost and profit before tax। এখনো কিন্তু ও আপনাকে বলে নাই যে ও কি সেল করবে কি না, ও একটা অফার পাইছে, বাট আপনাকে এখন ইনফরমেশন দেখে বলতে হবে যে ও আসলে সেলটা করলে ডিসপোজাল প্রসিড কত পাবে, রাইট? ডিসপোজাল প্রসিড কত পাবে সেটা কিন্তু আমি এখান থেকে একটা ইনফরমেশন পাচ্ছি, 121 মিলিয়ন। এখন আমার দরকার ওই ডিসপোজাল ডেটে ওর নেট অ্যাসেটের ভ্যালু কত ছিল, রাইট? এখন আপনি দেখেন ইনফরমেশন গুলো কি বলছে। দ্য ফলোইং ইনফরমেশন ইজ রেলেভেন্ট। প্লান্ডেল কোম্পানি অ্যাকোয়ার্ড all of $20 million shares of Holloway Company on 1st January 2004 for 88 million। তার মানে ওর পারচেজ কনসিডারেশন কত? 88 million, right? At this date, Holloway Company had written earnings of 20 million. Holloway Company also had land with fair value of 30 million in excess of its carrying amount। এটা ওর নেট অ্যাসেটকে কিন্তু বাড়াই দিবে। This fair value adjustment has not been reflected, যেটা বললাম আমরা, in Holloway Company's individual financial statement but still exists at 31st December 2008। তার মানে এক্স্যাক্টলি আমার লাস্ট ক্লাসের একটা ইনফরমেশন ছিল, বাট ওইটা ছিল কিন্তু ব্র্যান্ডের কথা বলা ছিল, নট দ্য ল্যান্ড, বাট এখানে ল্যান্ডের কথা বলছে, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট হবে। Holloway Company had written earnings of 42 million at 31st December 2008. Goodwill has been impaired by 4 million since acquisition of this. 1.5 million was recorded during 2008 due to news that one of Holloway Company major customers was to close। তার মানে এই ইম্পেয়ারমেন্ট লসটা কিন্তু অলরেডি ইনক্লুড করা, সেটা আপনাকে এখন এক্সক্লুড করতে হবে ওই রেশিও ক্যালকুলেট করার সময়। নাম্বার 3, প্লান্ডেল কোম্পানি ডেভেলপস কম্পিউটার গেম। তার মানে প্লান্ডেল কোম্পানি হচ্ছে কম্পিউটার গেম ডেভেলপ করে। হলওয়ে কোম্পানি মেক এন্ড সেলস প্যাকেজিং ম্যাটেরিয়ালস। তার মানে ওর ইন্ডাস্ট্রি কিন্তু ডিফারেন্ট, খেয়াল করে দেখেন। ও কিন্তু কম্পিউটার গেম ডেভেলপার কোম্পানি, আর হলওয়ে হচ্ছে ও প্যাকেজিং ম্যাটেরিয়ালের কোম্পানি। প্লান্ডেল কোম্পানি অ্যাকোয়ার্ড হলওয়ে কোম্পানি থিংকিং ইট কুড বি ইউটিলাইজ দ্য প্যাকেজিং ম্যাটেরিয়াল ইন ইটস গেমস। ওই যে ইট কুড বি, ধরেন সিডি গেমের কথাও চিন্তা করতেছে, যে যেটা আসলে ও প্যাকেজিং আকারে ইউজ করতে পারবে। হ্যাজ নাও ফাউন্ড দ্যাট লিটল নিড ফর দেম অ্যাজ এ গেমিং হ্যাজ মুভড অনলাইন। ইউ ক্যান রিলেট, রাইট?
আগে গেমটা যখন আমার পিসির মাধ্যমে খেলা লাগতো অথবা যখন সিডি দিয়ে চলা লাগতো, তখন হয়তো বউ এটা চিন্তা করছে। বাট এখন কিন্তু সব গেম অনলাইন হয়ে গেছে, এখন আর প্যাকেজের কোনো কাজ নেই আসলে। এই জন্যই ও কনসিডার করতেছে ফর দা লাইক স্ট্র্যাটেজিক্যাল স্ট্র্যাটেজি, যে আমার কম্পিটিশনের জন্য এটাকে আসলে আর দরকার নাই। তাহলে এই পার্টটা থেকে কিন্তু আপনার আসলে ক্যালকুলেশনে কোনো এফেক্ট নাই, বাট এটা আপনাকে কমেন্টে, ওই যে আমরা বলছি না যে ফিউচার ডিসক্লোজার করলে আসলে কি অ্যানালাইসিস হবে। London company has experienced increased competition in recent years. This competition has led to a significant increase in R&D expenditure, right? Research and development expenditure. There has also been a general reduction in expected life of all games, with consumers using games for shorter period before buying newer games. আপনারা যারা গেম খেলেন তারা এটা ভালো বুঝতে পারবেন। আগেকার মতো একটা গেমের লাইফ সাইকেল কিন্তু এত লং হয় না। আগে কিন্তু একটা গেম ধরেন 10-15 বছর পর্যন্ত খুব, এখন ফিফা অথবা কয়েকটা গেম ছাড়া আপনি দেখবেন যে লাইফ সাইকেল খুব ন্যারো, খুব শর্ট। তো ওইটা বলছে যে ওর আর&ডি তে কিন্তু আগের মতো আসলে আর এক্সপেন্ডিচার করতে পারছে না। তো এটাও আপনার কমেন্টিং এর জন্য ইম্পর্টেন্ট, যে এখানে আলটিমেটলি আপনি যখন কমেন্ট করবেন সেটার সাথে কানেক্টেড। নাম্বার 5, Plundell Company, Holloway Company use similar amounts of plant equipment, all of its leased. Plundell Company's plant and equipment is leased under 3-year lease expiring in 20X9. Holloway Company use much longer lease, have been average 10 years of remaining 31st December 20X8. এইটা আপনার এই যে আলটিমেটলি এখানে হয়তো বা কিছুটা একটা ইম্প্যাক্ট করবে। আপনি যখন ক্যালকুলেট করবেন হচ্ছে প্রফিটের যে ব্যাপারটা, বাট ডিরেক্টলি কোনো অ্যামাউন্টের রিলেশন নাই। আপনি এটা কমেন্টে হয়তো বা বলতে পারেন। নাম্বার 6, এটা হচ্ছে বেসিক্যালি হলওয়ে কোম্পানির, ওই যে ও বললো না যে হলওয়েল কোম্পানির রেভিনিউ গুলো আপনি মানে বাদ দিবেন। তাহলে এখন এরপরে কোয়েশ্চেন হচ্ছে, ওকে তো আলটিমেটলি সেল করে দিবে 31st ডিসেম্বরে, ও একটা অফার পেয়েছে, রাইট? কবে অফারটা পেয়েছে? 31st ডিসেম্বর 2026। বাট ওর ইয়ার এন্ড কবে? 31st ডিসেম্বরে। ওকে, এখন আমরা দেখি যে এই পয়েন্টটা থেকেও আমাকে কি বলার ট্রাই করছে। এক্সট্রাক্ট ফ্রম হলওয়ে কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ড 31st December 2028 আর অ্যাজ ফলোস। রেভিনিউ কত আছে? Revenue 33,500, gross profit, operating profit, finance cost. The following ratios have been correctly calculated for the Plundell Group for 20X8 and 20X7. তার মানে একটু ভালো করে খেয়াল করে, ওর কিন্তু এই তিনটা রেশিও অলরেডি ক্যালকুলেট করে আছে। কিভাবে করছে আপনি যদি একটু দেখেন, ওর অপারেটিং প্রথমে কি গ্রস প্রফিট মার্জিন, আপনি জাস্ট একটু কনফার্ম হওয়ার জন্য গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস দিয়ে যদি করেন ইনটু 100, আপনি অটোমেটিক্যালি এই পার্সেন্টেজটা পাবেন। ওকে, তার মানে হচ্ছে আপনি যদি দেখেন যে গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, ইন্টারেস্ট কাভার, ও কিন্তু এই ইনফরমেশন অনুযায়ী অলরেডি ক্যালকুলেট করেছে, রাইট? আচ্ছা, এখন আমি এই ইনফরমেশন থেকে, যেমন রেভিনিউ থেকে আমি হলওয়েলের রেভিনিউ কতটুকু বাদ দিব? পুরোটাই বাদ দিব, কারণ ও ডিসপোজালটা কবে করতেছে? ডিসেম্বরে। তার মানে পুরো 12 মাসের প্রফিটে তো মানে রেভিনিউ তো এটা ইনক্লুড করা। তাহলে আমি রেভিনিউ থেকে ফার্স্টে এটা বাদ দিব, রাইট? বাট কোন বছর বাদ দিব? 20X8 এ, রাইট? এরপর আমি গ্রস প্রফিট পাবো, গ্রস প্রফিট কিন্তু তখন রিভাইজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন অপারেটিং প্রফিট এন্ড ফাইন্যান্স কস্ট। তো তার মানে ফাইন্যান্স কস্টও কিন্তু আমার এতটুকু অ্যামাউন্ট বাদ যাবে। এই যে ফাইন্যান্স কস্ট যেটা আছে সেটা থেকে কিন্তু আমি 1900 বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে কিন্তু আমি ক্যালকুলেট করব আমার রেশিও গুলো। আমি কি বুঝতে পারতেছি কথাটা? মানে রিকোয়ারমেন্টটা কি ক্লিয়ার? তাহলে আমি রেশিও ক্যালকুলেট করার আগে আমাকে কি ক্যালকুলেট করে নিতে হবে আগে? গেইন অর লস কি ক্যালকুলেট করতে পারবো আমরা? তাহলে আমি আপনাদেরকে একটু 10 মিনিটস টাইম দিচ্ছি, আপনারা গেইন লস আর রেশিওটা একটু রিক্যালকুলেট করে আমাকে কুইকলি বলবেন, নাকি বেশি প্রেসার হয়ে যাবে? আই ডোন্ট থিঙ্ক বেশি টাইম লাগবে, বিকজ এখানে ইনফরমেশন খুব বেশি ছিল না। গুডউইল না, মানে গুডউইল তো বলাই আছে। গুডউইল বলা নাই? ও, গুডউইলও বের করতে হবে, ইয়েস। গুডউইল ডিরেক্টলি বলা নেই।
ফার্স্টে আপনি ডিসপোজাল প্রসিডটা লেখেন। ডিসপোজাল প্রসিড আমি যদি মিলিয়নে করি তাহলে আমার এখানে অ্যামাউন্ট কত নিতে হবে 121, আর যদি থাউজেন্ডে কমন নিয়ে করি তাহলে 121,000, রাইট? এটা থেকে আমি কি বাদ দিব? লেস নেট অ্যাসেট at disposal. ওকে, and then আমি এখান থেকে আলটিমেটলি লেস গুডউইল at disposal. আমার তো এনসিআই নাই, রাইট? এন্ড আমার ফেয়ার ভ্যালু রিমেইনিং ইনভেস্টমেন্টও নাই, তাহলে আমি কোনোটাই অ্যাড করব না। তাহলে পাবো হচ্ছে আমার গেইন or loss on disposal. এটাও কাজ করে না, মানে নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি কত ছিল আমাদের? না, নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি আর ডিসপোজাল ডেট ওর 42 মিলিয়ন হচ্ছে আমার রিটার্ন আর্নিংস, রাইট, এট 31 ডিসেম্বর। আর শেয়ার ক্যাপিটাল কত ছিল? 121 মিলিয়ন। শেয়ার ক্যাপিটাল 20 মিলিয়ন, 20 into $1. However, এখানে ওর বেসিক্যালি হচ্ছে 30 মিলিয়ন প্লাস 20 মিলিয়ন, রাইট, প্লাস 42 মিলিয়ন। এটা কিভাবে আসছে এটা যদি আমি বলি, ফার্স্টে আমরা একটা একটা করে আসি। আমরা ওই যে ওয়ার্কিং টুটা চিন্তা করি, শেয়ার ক্যাপিটাল কত? 20 মিলিয়ন, তার মানে 20,000, রাইট, প্লাস ওর রিটার্ন আর্নিংস কত? 42,000, প্লাস ওর ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট কত ছিল? 30,000, ঠিক না? এই সবগুলো অ্যাড করলে আমরা কত পাই? আমি কি বুঝতে পারছি কথাটা? কারো কোনো কনফিউশন থাকলে বলেন। 92,000, ওকে। এরপরে আমরা গুডউইল অ্যাট ডিসপোজাল এর, এটা তো দেওয়া নাই। তাহলে গুডউইল আমি কিভাবে বের করব? আমার ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন, সরি, এটা তো দেওয়া আছে সরাসরি 88 মিলিয়ন, রাইট? এটা তো আর আমাকে বের করার কিছু নাই, এগুলো তো সব আসলে ডলারে হবে। আমি এটা একবারে নিয়ে আসি। 88, এটার কোন এনসিআই ছিল? কোন এনসিআই তো ছিল না। তাহলে এখান থেকে এখন আমি কি বাদ দিব? লেস নেট অ্যাসেট অ্যাট কোন ডেটে? অ্যাকুইজিশন ডেট। বাট আমি ওটা যেটা করলাম এটা তো রিপোর্টিং মানে ডিসপোজাল ডেটা, রাইট? তাহলে আমার অ্যাকুইজিশন ডেট নেট অ্যাসেট কত ছিল? দেখেন, মানে অ্যাকুইজিশন ডেট বলতে আমার ও কবে অ্যাকোয়ার করছিল? হুম, 20 হচ্ছে আমার শেয়ার ক্যাপিটাল, আর বাট রিটার্নিংস এটা আমার কোন কোন সময়কার ছিল? এটা তো ডিসপোজাল ডেটের ছিল। এই যে 42 মিলিয়ন, এটা কোন ডেটের? এই যে সরি, এই যে এখানে বলেই দিচ্ছে, রাইট? তাহলে আমার কত? 20 প্লাস 20
আরেকটা আসবে না, ওর ফেয়ার ভ্যালু কবে হয়েছে, অ্যাকুইজিশন ডেটেই তো হয়েছে। ফেয়ার ভ্যালু অ্যাকুইজিশন ডেটে বাড়ছে না? তাহলে এটা আমি এভাবে করি, আগের মতো করে আমি ব্রেকডাউনটা করে দেখাই তাহলে বেটার। এটা হচ্ছে 20,000, রাইট? প্লাস আমার রিটার্নিংস হচ্ছে 20,000, প্লাস আমার ফেয়ার ভ্যালু এক্সেস হচ্ছে আমার, সরি, 30,000। সবাই কি অ্যাগ্রিড এটার সাথে? কারো কোনো কনফিউশন? মইন ভাই? ওকে, তাহলে আমার কত হয়? 70,000। তাহলে আমার এখানে একটা গুডউইল আসে নাকি? কতটুকু আসে গুডউইল অ্যাট অ্যাকুইজিশন ডেট? 18,000, রাইট? বাট এখান থেকে আমাকে কি করতে হবে? ইম্পেয়ারমেন্ট লসটা বাদ দিতে হবে, কেননা আমার গুডউইল এট ডিসপোজাল ডেট লাগবে। ইম্পেয়ারমেন্ট লস কত? 4 মিলিয়ন অফ গুডউইল। তাহলে আমার গুডউইল এট ডিসপোজাল ডেট কত? এই যে যেটা আমরা এতক্ষণ ধরে ক্যালকুলেট করে নেওয়ার জন্য এই পর্যন্ত ক্যালকুলেট করলাম। ওকে, তাহলে গুডউইল এট ডিসপোজাল ডেট হচ্ছে আমার 14,000, রাইট? ক্লিয়ার? তাহলে এখান থেকে আমার গুডউইল 14,000। তাহলে আমার ডিসপোজাল গেইন অথবা লস কত? আমরা কি বুঝতে পারলাম কিভাবে ক্যালকুলেশনটা আসছে? কারো কোনো কনফিউশন থাকলে একটু বলি। তাহলে 1,21,000 থেকে 92,000 মাইনাস 14,000 কত আসে? 15,000। তাহলে আমার 15,000 কি গেইন না লস? গেইন। সো 15,000 হচ্ছে আমার গেইন অন ডিসপোজাল। প্লিজ লেট মি নো কারো যদি কোনো কনফিউশন থাকে এখানে। ওকে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে একটু বলতে পারি আমাকে। আই ওন্ট টেক মাচ টাইম, আমরা জাস্ট পরের রেশিওটুকু একটু কিভাবে ক্যালকুলেট করতে হবে আমি এটা জাস্ট দেখাই দিয়ে আজকের জন্য টাটা বাই বাই হয়ে যাবো। বিকজ ইন্টার, হ্যাঁ জাস্ট রিভাইজ করতে হবে, বাট রিভাইজটা করবো কোন ইয়ারেরটা? 20x8 এরটা। তাহলে আপনি একটা একটা করে রিভাইজ করে ফেলেন। রেভিনিউ 86,400 থেকে এটা বাদ দিয়ে দেন। তাহলে আমরা 2 নম্বরে যাই। এখন আমাকে রিভাইজ or restated statement of profit or loss of 20x8, রাইট? তাহলে আপনাকে রিস্টেট করতে হবে রেভিনিউ থেকে লেস, আপনি বাদ দিবেন হচ্ছে 33,500, দেন আপনার গ্রস প্রফিট, দেন আপনার অপারেটিং প্রফিট আর ফাইন্যান্স কস্ট।
আমি জাস্ট নিয়ে আসতেছি, পরে ঠিক করতেছি, সমস্যা নেই। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমার গ্রস প্রফিট থেকে এখন বাদ দিব কত? লেস 18,080। এরপর হচ্ছে আমার অপারেটিং প্রফিট বাদ দিব 13,500। এখানে একটা কথা আছে, 13,580 সাথে আরেকটা ছোট জিনিস আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। So revenue work is revenue are against the equal component cost of sales আমার তো কস্ট অফ সেলস দরকার নাই, ratio. ও তো সরাসরি গ্রস প্রফিট মার্জিনই দিয়ে দিছে। মানে আলটিমেটলি আপনি করতেই পারেন, মানে রেভিনিউ থেকে গ্রস প্রফিট বাদ দিয়ে দেন কস্ট অফ সেলস ওইটুকু রিভাইজ করতে পারেন। বাট আমার তো ওইটার দরকার না, আমার তো দরকার হচ্ছে গ্রস প্রফিট মার্জিন, আমার দরকার অপারেটিং প্রফিট মার্জিন, আমার দরকার ফাইন মানে ইন্টারেস্ট কভার। আমার ওই তিনটা রেশিওর ইনফরমেশন পাইলেই তো হয়, ঠিক না? ফাইন্যান্স কস্ট দেওয়া আছে 4,900, রাইট? এটা আমার কতটুকু কমে যাবে? লেস 1,900। ওকে, বাট অপারেটিং প্রফিটের এখানে একটা ছোট কথা আছে। অপারেটিং প্রফিট আপনি খেয়াল করে দেখেন, এখান থেকে আমি 13,580 বাদ দিলাম, ঠিক আছে, দ্যাটস ফাইন। বাট এই 13,580 থেকে আমরা যেই আলটিমেটলি এক্সপেন্সটা ডিডাক্ট করেছি, 13,580 কিভাবে আসছে? অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে আসছে, ঠিক না? অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পরে তো আমার অপারেটিং প্রফিট আসছে, এবং এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমার এই 4 মিলিয়নকে অলরেডি আমি বাদ দিয়েছি না? মানে 4 মিলিয়ন বাদ দিয়ে তো আমার অপারেটিং প্রফিটটা আসে, কারণ এই 4 মিলিয়ন তো আমার অপারেটিং কস্ট মানে এক্সপেন্সের সাথে কানেক্টেড। বাট 1.5 মিলিয়ন দেখেন তো কেন মানে কেন হয়েছে? আমি হলোইনকে যে সেল করব, এটার কারণে 1.5 মিলিয়ন আমাকে আলটিমেটলি কনসিডার করতে হবে। তাহলে এখানে ও কি বলছিল? এখানে মনে আছে রিকোয়ারমেন্টে বলছিল দ্য ডিরেক্টরস এটা এক্সক্লুড অল ট্রানজাকশন অ্যাসোসিয়েটেড উইথ হলোইন কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তার মানে এটাও তো হলোইনের সাথেই কানেক্টেড, ঠিক না? তাহলে আমি কি করব? এই 1.5 মিলিয়ন তো অলরেডি মাইনাস করা, এখন আমি এটাকে অ্যাড করব। আমি কি বুঝতে পারতেছি কথাটা? অ্যাড ব্যাক ইম্পেয়ারমেন্ট অফ গুডউইল 1,500। লজিকটা কি বুঝতে পারতেছি আমরা? এখানে হ্যাবিচুয়াল হওয়াটা বেটার। এক্সেলে করলে আপনি এইভাবে তো আর এক্সামে এক্সেলে করতে পারবেন না, ঠিক না? তাহলে আপনার প্রত্যেকটার অ্যামাউন্ট আপনার ক্লিয়ার হয়ে গেছে না? এখন আপনি রিভাইস রেভিনিউ পাবেন না এখান থেকে? রিভাইস রেভিনিউ যখন পাবেন তখন আপনার গ্রস প্রফিট মার্জিন কি হবে? গ্রস প্রফিট মার্জিন হয়ে যাবে হচ্ছে আপনার আলটিমেটলি গ্রস প্রফিট। এই যে গ্রস প্রফিট, এটা হচ্ছে 20x8 এর জন্য, বাট 20x7 এর তো অ্যাজ ইট ইজই থাকবে। 20x7 এটাকে আপনি আবার ক্যালকুলেট করবেন, মানে এই বোকামিটা এখন উচিত হবে? অনেকেই এটাকে বলা হয় হুজুগে বাঙালি, অনেকেই করে ফেলে, বাট করে দেখে যে ওর এই অ্যান্সারের সাথে মিলে যায়, তখন আবার আরো হ্যাপি হয়ে যায় যে এক্সাক্ট, কারণ এটা ও করেই দিচ্ছে, আপনাকে আর বারবার কষ্ট করতে হবে না। এই জন্য ওর এখানে মানে মার্কটা দিয়েছে 4 মার্ক। রেশিও ক্যালকুলেশনের জন্য আসলে অত মার্ক না। তাহলে আমার রেভিনিউ কত রিভাইসড? 52,900, রাইট? অ্যান্ড দেন গ্রস প্রফিট কত? 21,720। অপারেটিং প্রফিট কত? অ্যান্ড দেন ফাইন্যান্স কস্ট কত? 3, ও হ্যাঁ 3,000 হবে এক্স্যাক্টলি। তাহলে এখন আপনি বের করতে পারবেন না গ্রস প্রফিট মার্জিন কত? প্রফিট মার্জিন কত? এই যে গ্রস প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ ইনটু 100, দ্যাটস ইট। যেটা আসবে সেটাই হচ্ছে আপনার রেজাল্ট। আর এগুলো হচ্ছে সব আপনার ওয়ার্কিং, রাইট? নেট প্রফিট মার্জিন, নেট প্রফিট কত মানে অপারেটিং প্রফিট কত? 5,220 ডিভাইডেড বাই রেভিনিউ কত? 52,900।
ইনটু 100, আমি কি রেজাল্টটা কিভাবে আসতেছে বুঝতে পারতেছি? দেন আমার অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই ফাইন্যান্স কস্ট, এটা আসবে হচ্ছে আমার টাইমসে। তাহলে প্রত্যেকটা রেশিও কিন্তু আপনি এখান থেকে সুন্দর করে ক্যালকুলেট করে ফেলবেন। নাও ইউ ক্যান ইজিলি এক্সপ্লেন, আপনি এখানে অনেকগুলা সিনারিও কানেক্ট করবেন। আমি কি আজকের জন্য এখানে শেষ করতে পারবো তাহলে? acquisition to focus করে অ্যাকুইজিশন অনেক বছর আগে। তাহলে এই টপিকে ল্যাপটপটা কি হচ্ছে হ্যাঁ, এই টপিকে ল্যাপটপটা কি হচ্ছে এটা আপনি লিমিটেশন তো বলতে বলে নাই, সো ওই জায়গায় আপনি শুধু কেন যাবেন বলতে পারেন, বাট এটার জন্য তো আলাদা করে কোনো মার্কস আপনাকে দিবে না, বিকজ হ্যাঁ কনসলিডেট, তো আমি বাদ দিয়ে করছি। সো আপনি এখন কম্পেয়ার করবেন 20x7 ভার্সেস 20x8 ভার্সেস 20x8 এর রেজিস্ট্রেট। অলরেডি অনেকগুলা কম্পারিজন আপনার কাছে চলে আসছে। আমার এই ডিসপোজাল করা কি ঠিক এটাই আপনার আলটিমেট পারপাস, যে ওর ডিসপোজাল করাটাকে আসলে মানে ওয়াইজ ডিসিশন ছিল কিনা, অর ইট ওয়াজ এ গুড ডিসিশন অর নট। আপনি কখনোই রেশিওতে কংক্রিট সিদ্ধান্ত দিবেন না, আপনি ডিপ্লোমেট আনসার দিবেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে, অনলাইনে যারা ছিলেন তাদেরকেও থ্যাংক ইউ। ইনশাল্লাহ নেক্সট স্যাটারডেতে আমরা আইএস শুরু করব। আই উইল লেট ইউ নো আমরা কোন আইএস থেকে স্টার্ট করব, বিকজ আনিস ভাই কিছু আইএস কভার করেছে আপনাদেরকে। সো আই উইল ট্রাই টু ক্যাচ আপ। ওকে, আল্লাহ হাফেজ সবাই, থ্যাংক ইউ।